আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, এফসিপিএস পার্ট 1, ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন। তো প্যাথোলজির চ্যাপ্টারগুলোর মধ্যে রেনাল প্যাথোলজি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মুখস্থ করে থাকি, কারণ এর মধ্যে বেশ কিছু টার্মিনোলজি আছে যেগুলো আমরা আসলে অনেক সময় বুঝি না। যেমন ক্রিসেন্ট্রিক বলে একটা টার্ম আছে যেটা আমরা অনেক সময় বুঝি না, বা নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম, যেটা আমরা সবসময় পড়ে আসছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি এর মধ্যে কি হয়, কেন এই দুটোকে আলাদা করা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমরা সচরাচর বুঝি না, যার জন্য আমাদের জিনিসগুলো মুখস্থ করতে হয়। তো আজকে আমি চেষ্টা করব রেনাল প্যাথোলজির প্রথম ক্লাসে গ্লোমেরুলার ডিজিজ গুলোকে একটু সুন্দর করে বুঝিয়ে ব্যাখ্যা করতে, যার জন্য প্রথমে আমরা একটু অ্যানাটমি গুলো দেখব, আমাদের গ্লোমেরুলাসের অ্যানাটমি, তারপর সেখান থেকে আমরা প্যাথোলজিতে যাব। সো আশা করি এটা সবার বুঝতে অনেক সুবিধা হবে। এবং ফাইনালি আমি প্যাথোলজির জন্য কি কি কাট কোশ্চেন, অর্থাৎ আমাদের প্রফের ভাইভায় কি কি কাট কোশ্চেন ধরা হয়, সেই কাট কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করব। তো আশা করি সবার উপকার হবে। আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো গ্লোমেরুলার ডিজিজ বুঝতে গেলে আগে আমাদেরকে গ্লোমেরুলাস সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। তার আগে একটু আমি বলি যে রেনাল প্যাথোলজির মধ্যে আমরা কিন্তু কিডনি, তারপর ইউরেটার, ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা, এই রিলেটেড ডিজিজ গুলো সম্পর্কে আলোচনা করি। তো তার মধ্যে প্রথমে আসে কিডনি, এবং কিডনির মধ্যে প্রথমে আমরা গ্লোমেরুলার ডিজিজ গুলো নিয়ে আলোচনা করবো। অর্থাৎ কিডনির কিন্তু মানে আমরা জানি যে নেফ্রনের অ্যাকচুয়ালি বেশ কয়েকটা পার্ট থাকে, যেমন গ্লোমেরুলাস থাকে, তারপর একটা টিউবিউল থাকে, যেটাকে আমরা বেশ কয়েক ভাগে ভাগ করি, লাইক প্রক্সিমাল টিউবিউল, তারপর লুপ অফ হেনলি, তারপর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ঠিক আছে, এইভাবে করে বেশ কয়েকটা টিউব থাকে। এই টিউব রিলেটেড কিছু ডিজিজ আমরা পরে পড়বো, যেটাকে আমরা টিউবুলার ডিজিজের আন্ডারে নিয়ে যাব। এছাড়া এখানে কিছু ভাস্কুলার ডিজিজ থাকতে পারে, যেহেতু কিডনির সাথে ব্লাড ভেসেলের রিলেশন খুবই মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, যার জন্য আমরা ভাস্কুলার ডিজিজ নামে আলাদা একটা পোর্শন দিয়ে থাকি কিডনির মধ্যে। আর এছাড়া আমরা হচ্ছে পরবর্তীতে ইউরিনারি ট্র্যাক্টের ডিজিজ গুলো সম্পর্কে, বা সিস্টিক ডিজিজ, টিউমার্স অফ দ্য কিডনি, এই জিনিসগুলো সম্পর্কে আস্তে আস্তে যাব। তো কিডনির প্যাথোলজির মধ্যে মূলত দুইটা জিনিসকে আমরা ব্রড হেডলাইনে ভাগ করে থাকি, একটা হচ্ছে গ্লোমেরুলার ডিজিজ, একটা হচ্ছে টিউবিউলার ডিজিজ। অর্থাৎ নেফ্রনের প্রথম অংশ গ্লোমেরুলাস রিলেটেড কিছু ডিজিজ, এবং নেফ্রনের পরবর্তী অংশ যেটা হচ্ছে টিউবিউলার ডিজিজের আন্ডারে আমরা ফেলি। তো আজকে আমরা গ্লোমেরুলার ডিজিজটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ টিউবুলার ডিজিজ গুলো নিয়ে আলোচনা করব। তো গ্লোমেরুলার ডিজিজ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমি একটু গ্লোমেরুলাসটা আঁকতে চাই, অর্থাৎ নেফ্রন কিভাবে তৈরি হয় সেই জিনিসটা আমি একটুখানি দেখাতে চাই। সো আমরা প্রথমেই গ্লোমেরুলাসের যে গ্লোমেরুলার ক্যাপিলারিটা, সেই জিনিসটা আমরা একটুখানি দেখি। সো গ্লোমেরুলার ক্যাপিলারি এইভাবে করে এসে এইভাবে করে একটা এরকম ক্যাপিলারি লুপ ফর্ম করে, এরপরে এই দিক দিয়ে বের হয়ে যায়। অর্থাৎ এইটাকে আমরা অনেক সময় এভাবে এঁকে থাকি, নিচের দিকে একটু ডাউন করে দিয়ে এই এর মধ্যে এটা হচ্ছে অ্যাফারেন্ট, অর্থাৎ এই দিক দিয়ে ব্লাড আসতেছে, আর এটা হচ্ছে ইফারেন্ট, এই দিক দিয়ে ব্লাড বের হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারি। তো ক্যাপিলারিটা আমরা বিভিন্ন ভাবে আঁকি, যেটা ক্যাপিলারি বোঝানোর জন্য। ঠিক আছে, এইভাবে করে আমি আঁকলাম মোটামুটি। অর্থাৎ এর মধ্যে ব্রাঞ্চিং প্যাটার্নে অনেকগুলো ব্লাড ভেসেল আছে, এটি আর কি আমি এখানে বোঝাতে চাচ্ছি। এইভাবে করে বিভিন্ন ধরনের ব্লাড ভেসেল এখানে রয়ে গেছে। এই এটা হচ্ছে তাহলে গ্লোমেরুলার যে ক্যাপিলারিটা। ঠিক আছে, এটা হলো গ্লোমেরুলার ক্যাপিলারি। এরপরে আমি আঁকবো হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুল যেটা। ঠিক আছে, বোম্যান্স ক্যাপসুল। সো বোম্যান্স ক্যাপসুলটা অনেকটা এরকম থাকে, এরকম ভাবে হচ্ছে একটা ক্রিসেন্ট্রিক অ্যাপিয়ারেন্স থাকে নিচের দিকে, এবং এখান থেকে কিছু এরকম এপিথেলিয়াম থাকে, যেগুলোর একটা করে এরকম পোডোসাইট থাকে। ঠিক আছে, এই টাইপের কিছু সেল এখানে কিন্তু থাকে, এরকম কিছু পোডোসাইট যুক্ত সেল এখানে থাকে। এগুলো সবগুলোর আমি নামকরণ করে দেব। এই এইভাবে করে এখানে একটা ভিসেরাল এপিথেলিয়াম থাকে, আর তার সাথে এরকম বাহিরের দিকে আমাদের প্যারাইটাল এপিথেলিয়ামটা থাকে। অর্থাৎ এইভাবে আমি যদি আঁকি তাহলে এটা হবে প্যারাইটাল এপিথেলিয়াম।
তারপর এখান থেকে টিউবিউলটা শুরু হয়। কেমন? তো তাহলে আমরা বলতে পারি যে সেলগুলো হচ্ছে আমাদের ভেতরের দিকের সেলগুলো যদি চিন্তা করি, তাহলে অনেকটা এরকম এরকম সেল থাকে এখানে। এদিক থেকে অনেকটা এরকম সেল থাকবে। আর টিউবিউলের মধ্যে এসে সেলগুলো একটু বড় হয়ে যায়, সাধারণত এরকম কিছু ব্রাশ বর্ডার যুক্ত সেল তৈরি হয়। তো আমরা জানি, তো এটা আমাদের আজকের পড়ার অন্তর্ভুক্ত না। তো এর নিচে আর কি টিউবিউলটা থাকে, যেটা আমি এখানে এইভাবে আঁকতেছি। হ্যাঁ, এর নিচে এইভাবে করে সেলগুলো যায়। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের একটা গ্লোমেরুলাস, এবং গ্লোমেরুলাসের মধ্যে আমাদের এইটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি, এবং গ্লোমেরুলার ক্যাপিলারির মধ্যে একটা থাকে হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, একটা থাকে ইফারেন্ট আর্টারিওল। আর এর মাঝখানে এখানে থাকে কিছু জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস। ঠিক আছে, জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাসটা এই জায়গায় থাকে, এটা আমি পরে লিখে দিচ্ছি। আর এর নিচে থাকে হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, এবং বোম্যান্স ক্যাপসুলের মধ্যে অ্যাকচুয়ালি এই যে ক্যাপিলারির সাথে যে লেয়ারটা লেগে থাকে উপরের, যে পোডোসাইট যুক্ত লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে ভিসেরাল এপিথেলিয়াম। আর এই যে বাইরের লেয়ারটা, এটা হচ্ছে প্যারাইটাল এপিথেলিয়াম। ঠিক আছে, এই। আর এর নিচে আলটিমেটলি টিউবুলটা শুরু হয়। তো আজকে আমরা এইটুকু ডিজিজ গুলা করবো, অর্থাৎ এইটুকু অংশে কি কি ডিজিজ হয়। ঠিক আছে, সেটাই আমরা আজকে করবো। তো এখানে আমি একটু জিনিসগুলা সংক্ষেপে লিখে দিই। এই জায়গায় যেমন জাক্সটাগ্লোমেরুলার সেল থাকে, সো জি জে সেল লিখে দিলাম আমি, জাক্সটাগ্লোমেরুলার সেল এরকম দিকে থাকে। এটা হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আর্টারিওল, আর এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, এই অংশটা। আচ্ছা, আর এখানে একটা জিনিস একটুখানি বলতে হবে, সেটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল। এই অ্যাফারেন্ট আর্টারিওলের ব্লাড ফ্লোটা কন্ট্রোল করে কে? অ্যাফারেন্ট আর্টারিওলের ব্লাড ফ্লো কন্ট্রোল করে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন ই2, যেটা একটা ভেসোডাইলেটর। সো এখানে কে মেইনটেইন করে, একটুখানি লিখে দেই। অ্যাফারেন্ট আর্টারিওলকে মেইনটেইন করা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন ই2, যেটা একটা ভেসোডাইলেটর, অর্থাৎ এটা ভেসেলকে ডাইলেট করে। আচ্ছা, আর ইফারেন্ট আর্টারিওলটাকে কন্ট্রোল করে হচ্ছে অ্যানজিওটেনসিন 2, আমাদের খুব পরিচিত একটা জিনিস অ্যানজিওটেনসিন 2। এই অ্যানজিওটেনসিন 2টা কিন্তু আবার ভেসো কনস্ট্রিক্টর। তাহলে অ্যাফারেন্ট আর্টারিওলে যখন প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 কাজ করবে, তখন কিন্তু অ্যাফারেন্ট আর্টারিওলটা প্রসারিত হবে, গ্লোমেরুলাসে বেশি ব্লাড আসবে। আবার ইফারেন্ট আর্টারিওলের উপর যখন অ্যানজিওটেনসিন 2 কাজ করবে, তখন ইফারেন্ট আর্টারিওল কনস্ট্রিক্ট হবে, যার জন্য অ্যাফারেন্ট আর্টারিওল থেকে যতটা ব্লাড আসতেছে এইটার এখান থেকে মানে সহজে বের হতে পারবে না, যার জন্য এই জায়গায় প্রেসার বেড়ে যাবে। তার মানে প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 অর্থাৎ ব্লাড ইনপুট যখন বাড়তেছে, আবার তোমার অ্যানজিওটেনসিন 2 এটা যখন কাজ করতেছে, তখনও এখানে কিন্তু ব্লাড ফ্লো বাড়তেছে। ঠিক আছে, তার মানে এই জায়গায় ব্লাড ফ্লো বা ব্লাড প্রেসার বাড়ানোর জন্য এই দুটাই কিন্তু দায়ী। অ্যাফারেন্ট আর্টারিওলে প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 এবং ইফারেন্ট আর্টারিওলে অ্যানজিওটেনসিন 2, এই দুটাই যখন কাজ করবে, তখন কিন্তু এই জায়গায় আমাদের ব্লাড ফ্লো বেড়ে যাবে। ব্লাড ফ্লো বেড়ে গেলে তখন কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে আমাদের যে ছাকন প্রক্রিয়া, যেটাকে আমরা বাংলায় বলি, অর্থাৎ ফিল্ট্রেশন, এই ফিল্ট্রেশনটা কিন্তু এখান থেকে সুন্দরভাবে হবে। ঠিক আছে, তার মানে প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 এখানে ফিল্ট্রেশন বেশি করার জন্য দায়ী, আবার অ্যানজিওটেনসিন 2টাও এখানে ফিল্ট্রেশন বেশি করার জন্য দায়ী। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারি। এবং গ্লোমেরুলার ক্যাপিলারিতে এই যে ক্যাপিলারি গুলো, এই ক্যাপিলারি গুলো কিন্তু অ্যাকচুয়ালি, এটা যে কোনো ক্যাপিলারি অ্যাকচুয়ালি ফেনেস্ট্রেটেড এপিথেলিয়াম, অর্থাৎ এই সকল এপিথেলিয়ামের মাঝখানে বেশ বড় বড় গ্যাপ থাকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে একটা জিনিস আমি এখানে ঠিক মতো আঁকি নাই, যেটা আমি একটু আঁকবো এখন, সেটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। অর্থাৎ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এই যে গ্লোমেরুলার ক্যাপিলারির যে বাউন্ডারিটা, এর বাহিরে দিয়ে একটা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থাকে। যে কোনো ক্যাপিলারি বা যে কোনো আর্টারিতে বা যে কোনো এপিথেলিয়ামের বাইরেই কিন্তু একটা
এরকম বেসমেন্ট মেমব্রেন থাকে। বেসমেন্ট মেমব্রেন অ্যাকচুয়ালি আর্টারির এখান থেকেই আসে। এখান থেকে অ্যাকচুয়ালি বেসমেন্ট মেমব্রেনটা এখানে কন্টিনিউ করে। সো এরকম একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, যেটা আমি একটু বাদামি কালার দিয়ে এঁকেছি। তো বেসমেন্ট মেমব্রেনে কি থাকে? বেসমেন্ট মেমব্রেনে থাকে হচ্ছে টাইপ 4 কোলাজেন এবং হেপারান সালফেট। ঠিক আছে, তাহলে এটা একটু লিখি কারণ এটা ইম্পর্টেন্ট, যে গ্লোমেরুলার মেমব্রেনে কি থাকে। গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এখানে থাকে হচ্ছে আমাদের হেপারান সালফেট। হেপারান সালফেট, সো হেপারান সালফেট গুলো নেগেটিভলি চার্জড, যার জন্য এই যে ব্লাড থেকে কিন্তু নেগেটিভ জিনিসপাতি এখানে বেরোতে পারে না, কারণ এখানে অলরেডি নেগেটিভলি চার্জ গুলো দারোয়ান হিসেবে বসে আছে। সো এরা কখনোই নেগেটিভ চার্জকে এখান থেকে বেরোতে দিবে না, কারণ নেগেটিভ নেগেটিভ কিন্তু একে অপরকে বিকর্ষণ করে, ঠিক আছে, রিপালশন করে, যার জন্য নেগেটিভকে এরা কখনো বেরোতে দিবে না। আমরা জানি যে অ্যালবুমিন কিন্তু নেগেটিভলি চার্জড, যার জন্য আমাদের অ্যালবুমিন কিন্তু এখান থেকে পার হতে পারে না। কোনো কারণে এই বেসমেন্ট মেমব্রেনের নেগেটিভ চার্জগুলো যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যালবুমিন এখান থেকে খুব সহজেই চলে আসতে পারে। এই জন্যই কিন্তু বিভিন্ন গ্লোমেরুলার ডিজিজে আমরা দেখি যে অ্যালবুমিন আমরা পাচ্ছি। ঠিক আছে, সো তাহলে এই যে আমাদের বাহিরের লেয়ারটা, এটা হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এখানে হেপারান সালফেট থাকে যেটা নেগেটিভলি চার্জড, দেখেই বোঝা যাচ্ছে। সো এরা আমাদের নেগেটিভলি চার্জড অ্যালবুমিনকে বের হতে দেয় না। যদি এদের কোনো একটা ক্ষতি হয়, সেই ক্ষেত্রে নেগেটিভলি চার্জড অ্যালবুমিন বের হয়ে আসতে পারে। আচ্ছা, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন শুধু যে নেগেটিভলি চার্জ হারাতে পারে সেটাই নয়, এর সাথে সাথে এরা কিন্তু থিকেনিংও হয়ে যেতে পারে, অর্থাৎ কোনো কারণে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা যদি আরো চওড়া হয়ে যায়, ঠিক আছে, এটাও কিন্তু হতে পারে। এটা কখন হতে পারে? লাইক বিভিন্ন ইমিউনো কমপ্লেক্স ডিজিজ, যেমন মেমব্রেনাস গ্লোমেরুলোপ্যাথি। ঠিক আছে, মেমব্রেনাস গ্লোমেরুলোপ্যাথিতে এই যে ব্লাডের মধ্যে যে বিভিন্ন ইমিউন কমপ্লেক্স গুলো থাকে ওই ডিজিজের ক্ষেত্রে, সেগুলো এই জায়গায় ডিপোজিট হয়, এই জায়গায় এসে জমা হয়, যার জন্য এটা পুরো হয়ে যায়, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, অথবা কিছু কিছু ক্ষেত্রে আমি বলেছিলাম যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে টাইপ 4 কোলাজেন থাকে, এই টাইপ 4 কোলাজেন সিনথেসিস বেড়ে গিয়েও এই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা পুরো হয়ে যেতে পারে, যেটাকে আমরা যেটা আমরা পাই ডায়াবেটিস মেলাইটাসে, অর্থাৎ ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে তাহলে এই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায়, কারণ এখানে টাইপ 4 কোলাজেন বেশি সিনথেসিস হয়। আর মেমব্রেনাস গ্লোমেরুলোপ্যাথিতে এই জায়গায় ইমিউনো কমপ্লেক্স জমা হয়ে এটা পুরো হয়ে যেতে পারে। আর বিভিন্ন গ্লোমেরুলার ডিজিজে এই জায়গার নেগেটিভলি চার্জ যে পার্টিকেল গুলো থাকে হেপারান সালফেট, এগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য এখান থেকে অ্যালবুমিন বের হয়ে আসে। তাহলে নর্মাল অ্যানাটমি থেকেই কিন্তু আমরা অনেক কিছু জেনে গেলাম যে গ্লোমেরুলার মেমব্রেন, গ্লোমেরুলার ডিজিজে অ্যাকচুয়ালি কি কি হতে পারে। আচ্ছা, এরপর আমরা আসি ভিসেরাল এপিথেলিয়াম। ভিতরেরটা হচ্ছে ভিসেরাল এপিথেলিয়াম, এটা একটু লিখে দেই, এইটা ভিসেরাল এপিথেলিয়াম উইথ পোডোসাইটস। এখানে পোডোসাইট থাকে, পোডোসাইট হচ্ছে এই সেলগুলোই পোডোসাইট, এই যে যাদের উপর একটা করে মাথা বের হয়ে আছে এটাই হচ্ছে পোডোসাইট। একটা করে না, অনেক ক্ষেত্রে অনেকগুলো মাথায় থাকতে পারে। তো এখানে হচ্ছে এগুলোকে বলা হয় পোডোসাইট, এবং এই পোডোসাইটের যে একটা সারি, এটাই হচ্ছে এক্ষেত্রে ভিসেরাল এপিথেলিয়াম। তো এই যে পোডোসাইট গুলো, পোডোসাইটের মধ্যে যে একটা এই যে ফুট লাইক প্রসেস গুলো, এগুলোকে অ্যাকচুয়ালি ফুট লাইক প্রসেসও বলে, পোডোসাইটের আরেক নাম ফুট লাইক প্রসেস। সো এই ফুট লাইক প্রসেস এবং এর মাঝখানে মাঝখানে এই যে একটা করে পোর থাকে, দুইটা পোডোসাইটের মাঝখানে একটা করে স্লিট পোর থাকে। আর এই যে পোডোসাইট গুলা, এই পোডোসাইট একটা আরেকটার সাথে লেগে যায় হচ্ছে আমাদের বিভিন্ন রকম গ্লোমেরুলার ডিজিজে বা নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে। এটা একটুখানি মনে রাখি আমরা। অর্থাৎ এই যে পোডোসাইট যুক্ত সেল, এই পোডোসাইট গুলো একে অপরের সাথে ফিউশন হয়ে যায় বিভিন্ন রকম গ্লোমেরুলার ডিজিজের ক্ষেত্রে, যেমন নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে। এবার আসি আমরা প্যারাইটাল এপিথেলিয়াম। প্যারাইটাল এপিথেলিয়াম যে বাইরের লেয়ার, যেটা আমি একটু লিখে দিই, যেটা হচ্ছে প্যারাইটাল এপিথেলিয়াম। সো প্যারাইটাল এপিথেলিয়াম হচ্ছে এই বাহিরের লেয়ারটা, এবং এই লেয়ারটা কিন্তু
এই যে এই লেয়ারটা, অর্থাৎ টোটাল লেয়ারটা, ঠিক আছে, এই লেয়ারটা হচ্ছে প্যারাইটাল এপিথেলিয়াম। এবং প্যারাইটাল এপিথেলিয়ামেরও কিন্তু মাঝে মাঝে প্রলিফারেশন হতে পারে, অর্থাৎ এখানে আরো অনেক সেল জমা হয়ে একটা প্রলিফারেটেড অবস্থা তৈরি হতে পারে। তখন এটাকে আমরা বলি ক্রিসেন্ট। হ্যাঁ, ক্রিসেন্ট। ক্রিসেন্ট মানে কি? ক্রিসেন্ট শব্দটার অর্থ হচ্ছে আমরা যখন নতুন চাঁদ দেখি, হ্যাঁ, নতুন চাঁদটাকে কিন্তু ক্রিসেন্ট বলা হয়, অর্থাৎ ওই অর্ধচন্দ্র যেটা অনেক ক্ষেত্রে বলে। হ্যাঁ, এটা হচ্ছে ক্রিসেন্ট। তো এখানে দেখো অ্যাকচুয়ালি কিন্তু ক্রিসেন্টের মতোই, ওই চাঁদের মতোই কিন্তু দেখতে হয়। তো এখানে যখন এই জিনিসটা প্রমিনেন্ট হয়ে যায় অন্যান্য সেলের তুলনায়, তখন এই অংশটাকে দেখতে অনেকটা চাঁদের মতো মনে হয়, তখন এটাকে বলা হয় ক্রিসেন্টিক গ্লোমেরুলোপ্যাথি। এগুলো সবই কিন্তু আমরা একটু ডিটেলসে জানবো। এখন আমরা জাস্ট ফিজিওলজি বা প্যাথোলজি তে যাওয়ার আগে অ্যানাটমি থেকে আমরা একটু দেখছি যে জিনিসটা আসলে কিভাবে ব্যাখ্যা করতে হয়। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার। আর এইদিকে একটা জিনিস, যে জাক্সট্রাগ্লোমেরুলার সেল, অর্থাৎ আমাদের মেসেনজিয়াল সেল, জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারাটাসের মধ্যে বেশ কয়েক ধরনের সেল থাকে, যেমন মেসেনজিয়াল সেল, ল্যাসিস সেল, জাক্সট্রাগ্লোমেরুলার সেল, বিভিন্ন রকম সেল থাকে। তো এর মধ্যে মেসেনজিয়াল সেলটা কিছু কিছু ডিজিজে প্রলিফারেট করে, যেমন একটু আগে বললাম যে প্যারাইটাল এপিথেলিয়াম প্রলিফারেট করে, সেরকম জাক্সট্রাগ্লোমেরুলার সেলগুলো কিন্তু কিছু ক্ষেত্রে প্রলিফারেট করে, যেমন আইজিএ নেফ্রোপ্যাথি, ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথিতে এই মেসেনজিয়াল সেলের এখানে কিন্তু প্রলিফারেশন। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে অ্যানাটমিটা দেখলাম, অ্যানাটমি দেখার উদ্দেশ্য এটাই যে আমাদের এখানের বিষয়গুলো একটু ক্লিয়ার কনসেপ্ট রাখা, কারণ আমরা একটু পরেই কিন্তু নেফ্রোটিক নেফ্রাইটিক সিনড্রোমে গেলে এই জিনিসগুলো আমরা আবার বলবো, এবং তার সাথে সাথে হালকা করে একটু ক্লিনিক্যাল কোরিলেশনটা আমি বলে দিলাম। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস একটু বলি। আমরা যে বলি যে ব্যথার ওষুধ খেলে কিডনির সমস্যা হয়, কেন হয়? ব্যথার ওষুধ বলতে কি, সেগুলো হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। সো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ গুলো কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট করে। দ্যাট মিনস এই যে পিজিই2, প্রোস্টাগ্ল্যান্ডিন ই2, এইটাকে ইনহিবিট করে। ইনহিবিট করলে কি হবে? এরা এখানে ভেসেলটাকে ডাইলেট করতেছে, এদেরকে ইনহিবিট করতেছে, তাহলে ভেসেল আর ডাইলেট হতে পারবে না, ভেসেল কনস্ট্রিক্ট অবস্থায় থাকবে। সো সেই ক্ষেত্রে আমাদের এই জায়গায় ব্লাড ফ্লোটা তখন কমে যাবে। এবং গ্লোমেরুলাসের ব্লাড ফ্লো তখন যেহেতু নাই, সুতরাং অ্যানজিওটেনসিন 2 দ্বারাই তখন মেনটেন হবে। তো সেই ক্ষেত্রে যেটা হবে, আমাদের এই জায়গায় যেহেতু আর ভেসোডাইলেশন হচ্ছে না, এখানে অল্প অল্প ব্লাড প্রবেশ করবে, গ্লোমেরুলাসের ব্লাড সাপ্লাই, আলটিমেটলি নেফ্রনের ব্লাড সাপ্লাই কমে যাবে। নেফ্রনের ব্লাড সাপ্লাই কমে গিয়ে একসময় ইসকেমিয়া হবে, যার জন্য আমাদের রেনাল মেডুলাতে ইসকেমিয়া হয়। ইসকেমিয়া হলে আস্তে আস্তে কিডনি ড্যামেজের দিকে চলে যায়। এটাই হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ কিভাবে আমাদের কিডনির ক্ষতি করে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 কে বাধা দেয়, যার জন্য এই অ্যাফারেন্ট আর্টেরিয়ালের ভেসোডাইলেশন হতে পারবে, যার জন্য এই দিকে অল্প পরিমাণ ব্লাড প্রবেশ করে, আলটিমেটলি একসময় ইসকেমিয়া হয়। ইসকেমিয়া হয়ে তোমার রেনাল মেডুলার ইসকেমিয়া হয়ে আস্তে আস্তে কিডনি ড্যামেজের দিকে চলে যায়। তো তাহলে এই এক গ্লোমেরুলাসের স্ট্রাকচার থেকে আমরা কিন্তু অনেক কিছুর বেসিক সম্পর্কে আইডিয়া পাচ্ছি, এবং ভবিষ্যতে যে ডিজিজ গুলো পড়বো আজকে, সেগুলো থেকেও কিন্তু আমরা এখান থেকে কিন্তু অনেক আইডিয়া পাবো। তো এবার আসি আমরা গ্লোমেরুলার ডিজিজের মধ্যে। তো গ্লোমেরুলার ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি টার্মিনোলজির একটা ব্যাপার আছে, অর্থাৎ আমরা বিভিন্ন রকম টার্ম ইউজ করে থাকি গ্লোমেরুলার ডিজিজের ক্ষেত্রে। তো সেই টার্মগুলা আমি একটুখানি এখানে লিখতে চাই, তাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম কথা আমরা একটা বলি যে ফোকাল গ্লোমেরুলোপ্যাথিস বা গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো ফোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস বলতে কি বোঝায়? ফোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস বলতে বোঝায় যখন এই অল্প কয়েকটা গ্লোমেরুলাসের ড্যামেজ হবে। হ্যাঁ, আমাদের কিডনিতে কিন্তু অনেক গ্লোমেরুলাস থাকে, তো এর মধ্যে অল্প কিছু গ্লোমেরুলাস যখন এফেক্টেড হবে, অর্থাৎ এগুলো কিন্তু সবই প্যাথোলজিক্যাল টার্ম, ফোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, অর্থাৎ মাইক্রোস্কোপের নিচে আমরা যখন দেখবো যে অল্প কিছু গ্লোমেরুলাসের, মানে অনলি এ ফিউ গ্লোমেরুলাসের ড্যামেজ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলি ফোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এরপর একটা টার্ম আছে ডিফিউজ গ্লোমেরুলোনেফ্রাইটিস। সো ডিফিউজ গ্লোমেরুলোনেফ্রাইটিস কি? যখন সব গ্লোমেরুলাসেরই একটা ডিজিজ তৈরি হয়, সেটাকে আমরা বলি ডিফিউজ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এরপর আসো আরেকটা টার্ম, প্রলিফারেটিভ। প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে কি?
যখন এক একটা এই যে গ্লোমেরুলাসের যে তোমার মানে ইনফ্লামেশন হচ্ছে, এই যে গ্লোমেরুলাস, এই জায়গায় যখন মোর দ্যান 100 নিউক্লিয়াস থাকবে, তখন এটাকে আমরা বলি প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। অর্থাৎ এখানে প্রচুর সেল, এখন সেল আমরা কাউন্ট করি কি করে, নিউক্লিয়াস দিয়ে। সো যখন আমরা 100-র বেশি নিউক্লিয়াস পাবো একটা গ্লোমেরুলাসে, তখন এটাকে আমরা বলবো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। অর্থাৎ এখানে প্রচুর সেল তখন প্রলিফারেশন হয়ে একটা নেফ্রাইটিস তৈরি করতে, সেটা হচ্ছে প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। যখন 100-র বেশি সেল, অর্থাৎ নিউক্লিয়াস হিসেবে আমরা পাবো, এটা 100-র বেশি নিউক্লিয়াস আমরা পাবো, তখন আমরা এটাকে বলি প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এরপরে আরেকটা টার্ম খুবই কমন, সেটা হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস কি? যখন আমাদের এই যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এটা যখন ঠিক হয়ে যাবে, তখন আমরা বলবো মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। কিন্তু এখানে সেলের সংখ্যা বৃদ্ধি পাবে না, শুধুমাত্র বেসমেন্ট মেমব্রেনের মানে পুরুত্বটা বেড়ে যাবে, সেক্ষেত্রে আমরা বলবো মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। বাট এখানে কিন্তু প্রলিফারেশন, দ্যাট ইজ সেলের প্রলিফারেশন হবে না, শুধুমাত্র বেসমেন্ট মেমব্রেনের থিকনেস বাড়বে। এর কাছাকাছি আরেকটা টার্ম মেমব্রেনো প্রলিফারেটিভ, মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই ক্ষেত্রে শুধুমাত্র বেসমেন্ট মেমব্রেনটাই ঠিক হবে না, তার সাথে সাথে এখানে সেলুলার কম্পোনেন্টও বাড়বে। দ্যাট ইজ এই যে আমরা একটু আগে প্রলিফারেটিভ বলছিলাম, অর্থাৎ এখানে সেলের সংখ্যা বেড়ে যাচ্ছে, এইটা এবং মেমব্রেনাস যেটা বলেছিলাম যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থিকেনিং হয়ে যাচ্ছে, এই দুটো মিলে যখন একসাথে হবে তখন আমরা বলবো মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এরপরে আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে ক্রিসেন্ট্রিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা একটু আগে আমি বললাম যে ক্রিসেন্ট্রিক গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে কি। ক্রিসেন্ট্রিক গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে হচ্ছে যখন আমার প্যারাইটাল সেলের প্রলিফারেশন হবে, তখন এটাকে অনেকটা চাঁদের মতো দেখায়, তখন এটাকে বলে ক্রিসেন্ট্রিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। এগুলো সবই প্যাথোলজিক্যাল টার্ম, আবারও বলছি, যার জন্য এটা কিন্তু আমাদের এখানেই ক্লিয়ার করতে হবে, কারণ মেডিসিনে গিয়ে আমরা কিন্তু এই জিনিসগুলো আর ক্লিয়ার হতে পারবো না। তখন কিন্তু ডিজিজ ওয়াইজ আমরা ক্লিয়ার হবো যে নেফ্রোটিক নেফ্রাইটিক কোডটা কি সেটা ক্লিয়ার হতে পারি, বাট এই জিনিসগুলো কিন্তু আমাদের প্যাথোলজি দিয়ে ক্লিয়ার হতে হবে। আচ্ছা, এরপর আরেকটা কমন টার্ম, সেটা হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলো স্ক্লেরোসিস। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলো স্ক্লেরোসিস। তো ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলো স্ক্লেরোসিসে কি হয়, এইখানে গ্লোমেরুলাসের যে কোনো একটা সেগমেন্টে ফাইব্রোসিস হয়। ঠিক আছে, অর্থাৎ গ্লোমেরুলাসের যে কোনো একটা সেগমেন্টে ফাইব্রোসিস হবে, এটাই হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলো স্ক্লেরোসিস। অর্থাৎ ইনফ্লামেশনের পরের ধাপ অ্যাকচুয়ালি ফাইব্রোসিস। হ্যাঁ, অর্থাৎ ইনফ্লামেশন সব যুদ্ধ শেষ হওয়ার পরে তো অ্যাকচুয়ালি ক্রনিক ইনফ্লামেশন হয়, তখন ফাইব্রোসিস হয়। তো এখানে কোনো এক জায়গায় তুমি যদি ফোকালি ফাইব্রোসিস পাও, তখন তুমি বলবা ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলো স্ক্লেরোসিস। ঠিক আছে, আচ্ছা, তো এই কয়েকটাই হচ্ছে মোটামুটি আমাদের গ্লোমেরুলার ডিজিজের প্যাথোলজিক্যাল টার্ম, এবং এই টার্মগুলো কিন্তু আমাদের ডিজিজ বোঝার জন্য অবশ্যই কাজে লাগবে। তো এবার আসো যে তুমি যখন বায়োপসি ম্যাটেরিয়াল নিবা, যেহেতু আমরা এখানে প্যাথোলজিক্যাল টার্মগুলো নিয়ে আলোচনা করছি, একবারে বায়োপসি ম্যাটেরিয়াল নিয়ে একটু আলোচনা করে দিই যে কিডনি থেকে তুমি যখন বায়োপসি ম্যাটেরিয়াল নিবা, তখন তুমি কি কি প্যাটার্নের এরকম ফাইন্ডিং পেতে পারো। যেহেতু আমাদের এখানে ছবিটা আছে, সুতরাং আমি একবারে এই ফাইন্ডিং গুলো দেখা দিচ্ছি। তো তুমি দেখো যে ইমিউনোফ্লোরোসেন্স, তুমি যে একটা বায়োপসি ম্যাটেরিয়াল নিয়ে যদি ইমিউনোফ্লোরোসেন্স স্টেইনিং করো, সেই ক্ষেত্রে অনেক সময় তুমি দেখবা যে একটা লিনিয়ার প্যাটার্নে তুমি ইমিউনোফ্লোরোসেন্ট পাচ্ছ। অর্থাৎ শুধু বায়োপসি না, বায়োপসির সাথে তুমি ইমিউনোফ্লোরোসেন্ট স্টেইন যোগ করবা, সেই ক্ষেত্রে দেখবা যে একটা নির্দিষ্ট লাইন বরাবর তুমি ইমিউনোফ্লোরোসেন্স পাচ্ছ। এরকম যদি পাও, সেই ক্ষেত্রে এটাকে বলে হচ্ছে লিনিয়ার প্যাটার্ন। লিনিয়ার প্যাটার্নটা কি ডিনোট করে? লিনিয়ার প্যাটার্নটা ডিনোট করে হচ্ছে এখানে একটা অ্যান্টিবডি মেডিয়েটেড ড্যামেজ হচ্ছে। কেন অ্যান্টিবডি মেডিয়েটেড ড্যামেজ হচ্ছে দেখো, এই জায়গায় কি হয় দেখো, আমি অ্যাকচুয়ালি আঁকি একটু। সো এইরকম ধরো তোমার একটা লাইন আছে,
ঠিক আছে, এই লাইনে এখানে কিছু অ্যান্টিজেন আছে অবশ্যই। ঠিক আছে, এখানে ধরো একটা অ্যান্টিজেন, এখানে একটা অ্যান্টিজেন আছে, এখানে একটা অ্যান্টিজেন আছে, হ্যাঁ এরকম একটা অ্যান্টিজেন, এরকম অ্যান্টিজেন গুলা মিলে এরকম একটা লাইন ধরো, এই লাইন বরাবর তুমি এখানে বসাচ্ছ অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টিজেনের এগেনস্টে তুমি অ্যান্টিবডি বসাচ্ছ, তার মানে এরকম অ্যান্টিবডি বসবে, এই জায়গায় অ্যান্টিবডি বসবে। ঠিক আছে, এই জায়গায় অ্যান্টিবডি বসবে, এই জায়গায় অ্যান্টিবডি বসবে, এই জায়গায় অ্যান্টিবডি বসবে। তাহলে দেখো এখানে কিন্তু খুবই শৃঙ্খলাবদ্ধ একটা প্যাটার্ন, অর্থাৎ একটা অ্যান্টিজেন একটা অ্যান্টিবডি, একটা অ্যান্টিজেন একটা অ্যান্টিবডি, এইভাবে করে জিনিসটা একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়েছে। এই জন্য এখানে তুমি লিনিয়ার প্যাটার্নে একটা ইমিউনোফ্লোরোসেন্ট পাবা। এটা তুমি কখন পাবা? এইটা তুমি পাবা সেই সমস্ত কন্ডিশনে যেখানে এরকম লিনিয়ার একটা লাইন বরাবর অ্যান্টিজেন আছে। তুমি দেখো এই যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এখানেই কিন্তু একটা এরকম লিনিয়ার বরাবর, বক্ররেখা হোক বাট লিনিয়ার, তো লিনিয়ার বরাবর তুমি একটা লাইন পাচ্ছ যেখানে অ্যান্টিজেন আছে। এই জায়গায় যদি ধরো অ্যান্টিবডি জমা হয় এইভাবে করে একটার পর একটা এসে, তাহলে তুমি লিনিয়ার প্যাটার্নে একটা ইমিউনোফ্লোরোসেন্ট স্টেইনিং পাবা। এটাই হচ্ছে লিনিয়ার প্যাটার্ন ইমিউনোফ্লোরোসেন্ট স্টেইনিং। এটা আমরা কখন পাবো? সেই সমস্ত ডিজিজে যাদের এই যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। সেই সমস্ত ডিজিজ কোনটা? যেমন গুড পাস্তুর সিনড্রোম। ঠিক আছে, গুড পাস্তুর সিনড্রোম, গুড পাস্তুর সিনড্রোম। সো গুড পাস্তুর সিনড্রোমের প্যাথোজেনেসিসটা কি তাহলে? এখানে আমাদের গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। যে অ্যান্টিবডি গুলো এই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের এগেনস্টে শৃঙ্খলাবদ্ধভাবে একটা অ্যান্টিজেনের সাথে একটা অ্যান্টিবডি এসে এইভাবে বাইন্ড করে, যার জন্য তুমি ইমিউনোফ্লোরোসেন্ট দিলে দেখবা যে একটা লিনিয়ার প্যাটার্নে তুমি ইমিউনোফ্লোরোসেন্ট পাচ্ছ। এটা হচ্ছে তাহলে লিনিয়ার প্যাটার্ন ইমিউনোফ্লোরোসেন্স, যেটা আমরা পাই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ অথবা গুড পাস্তুর সিনড্রোমের ক্ষেত্রে। আচ্ছা, আরেক ধরনের প্যাটার্ন আমরা পেতে পারি যখন আমরা ইমিউনোফ্লোরোসেন্ট স্টেইনিং করব, সেটা হচ্ছে লাম্পি বাম্পি প্যাটার্ন। লাম্পি বাম্পি, সো লাম্পি বাম্পি প্যাটার্নটা কি একটু দেখো। লাম্পি বাম্পি প্যাটার্নটা হচ্ছে, সাপোজ এরকম একটা তোমার লাইন তুমি চিন্তা করো, এই লাইনের গায়ে ধরো এই লাইনের অ্যান্টিজেন গুলো আছে, আমি আর রাখিনি, বাট এখানে ধরো এই যে এইখানকার যে অ্যান্টিজেন আছে এখানে আঁকি একটু, এখানে একটা অ্যান্টিজেন, এখানে একটা অ্যান্টিজেন, এখানে একটা অ্যান্টিজেন, এখানে একটা অ্যান্টিজেন, এই যে অ্যান্টিজেন গুলা এর এগেনস্টে কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে অন্য কোনো অ্যান্টিজেনের এগেনস্টে, অর্থাৎ একটা সলিউবল অ্যান্টিজেনের এগেনস্টে, যেটা আমরা টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনে পাই। ঠিক আছে, এটা কিন্তু অনেকটা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের মতো, অর্থাৎ পার্টিকুলেট অ্যান্টিজেন, কোন একটা জায়গায় একটা অ্যান্টিজেন লেগে আছে সেটাকে আমরা বলি পার্টিকুলেট অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এটা হচ্ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। বাট কোনো কারণে এই যে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের মধ্যে একটা ধরো সার্কুলেটিং অ্যান্টিজেন ছিল, ব্লাড ভেসেলের মধ্যে একটা অ্যান্টিজেন ঘুরে বেড়াচ্ছিল, তার এগেনস্ট একটা অ্যান্টিবডি তৈরি হয়ে ব্লাড ভেসেলের মধ্যেই রিয়াকশনটা হয়ে গেছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফরমেশন হয়ে গেছে। সেইগুলো যদি এখানে এসে জমা হয়, দ্যাট মিনস এরকম একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি এসে জমা হইলো ধরো, ঠিক আছে, এরকম একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি এসে জমা হইলো আরেকটা, ঠিক আছে, এই জায়গায় এসে আরেকটা অ্যান্টিজেন অ্যান্টিবডি এসে জমা হইলো, এরকম আবার এর গায়ে এসে আরেকটা অ্যান্টিজেন অ্যান্টিবডি জমা হচ্ছে। সো এই কমপ্লেক্স অবস্থাটা ব্লাড ভেসেলের মধ্যেই ছিল, সেটা এখন এখানে এসে জমা হচ্ছে। সেই ক্ষেত্রে তুমি ডিপোজিটটা কিরকম পাবা? এরকম একটা ডিপোজিট, কিছু দূরে গিয়ে হয়তো আরো এরকম একটা ডিপোজিট তুমি পাচ্ছ, আবার একটু দূরে গিয়ে এরকম একটা ডিপোজিট তুমি পাচ্ছ, অর্থাৎ ইরেগুলার প্যাটার্নের ডিপোজিট গুলো হবে, কারণ অ্যান্টিজেন গুলা কিন্তু এই লাইন বরাবর বসে নাই, অ্যান্টিজেন অলরেডি ব্লাড ভেসেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, যেটাকে আমরা বলি সার্কুলেটিং অ্যান্টিজেন। এই সার্কুলেটিং অ্যান্টিজেনের এগেনস্টে ব্লাডের মধ্যেই অ্যান্টিবডি তৈরি হয়েছিল, সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি গুলো ব্লাডের মধ্যেই আমাদের রিয়াকশন করেছিল, করে আলটিমেটলি এরা এই জায়গায় এসে জমা হচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট একটা তোমার দেওয়াল হিসেবে কাজ করতেছে, এখানে এসে জাস্ট জমা হচ্ছে, বাট এই দেওয়ালের অ্যান্টিজেন গুলো এখানে কোনো রিয়াকশন করতেছে না। সেই ক্ষেত্রে তুমি এখানে পাবা লাম্পি বাম্পি ডিপোজিট, অর্থাৎ ইরেগুলার প্যাটার্নের ডিপোজিট। ঠিক আছে, বিশৃঙ্খল একটা ডিপোজিট। এই জিনিসগুলো আমরা পাই হচ্ছে ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন যে সকল ডিজিজে হয় তাদের ক্ষেত্রে।
ঠিক আছে, তাহলে দুই ধরনের প্যাটার্নের আমরা এখানে ইমিউনোফ্লুরোসেন্স স্টেনিং বায়োপসি করে যখন আমরা করি তখন আমরা এরকম পাবো। তো এখান থেকে তোমাদেরকে স্যারেরা ধরো এখন মানে এই পর্যন্ত যতটুকু পড়াইছিলাম এখান থেকে কিন্তু স্যারেরা ডিরেক্টলি প্রশ্ন করতে পারে, হ্যাঁ, যে এটা মানে কি এটা মানে কি। বাট এখান থেকে প্রশ্ন করবে কিভাবে, বলবে যে হচ্ছে তুমি গুড পাস্তর সিনড্রোমের ক্ষেত্রে বায়োপসি করলে ইমিউনোফ্লুরোসেন্স স্টেনিং করলে কিরকম পাবা, বলবা যে লিনিয়ার প্যাটার্ন পাবো। অথবা বলতে পারে যে ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশনের ক্ষেত্রে ওইরকম কোনো ডিজিজ, সেই ক্ষেত্রে তুমি গ্লোমেরুলাসে কি ফাইন্ডিং পাবা, সেটা হচ্ছে লাম্পি বাম্পি ডিপোজিট পাবো বা লাম্পি বাম্পি প্যাটার্নের ইমিউনোফ্লুরোসেন্স পাবো। ঠিক আছে, আচ্ছা। এছাড়া ইলেকট্রন মাইক্রোস্কোপিও কিন্তু করা হয়। ঠিক আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপি করে অনেক সময় স্পেসিফিক কোন জায়গায় একটা ডিপোজিট আছে সেটাও কিন্তু দেখা যায়। ইলেকট্রন মাইক্রোস্কোপি করে আমাদের নেফ্রোটিক সিনড্রোমের মানে সবচাইতে যে ক্ষুদ্রতম চেঞ্জওয়ালা যে ডিজিজ, যেটাকে আমরা বলি মিনিমাল চেঞ্জ ডিজিজ, তোমরা পেডিয়াট্রিক্স ওয়ার্ড করে থাকলে এই ডিজিজটার নাম শুনে থাকবে, মিনিমাল চেঞ্জ ডিজিজ। সো মিনিমাল চেঞ্জ ডিজিজের ইলেকট্রন মাইক্রোস্কোপিতেই শুধুমাত্র ফাইন্ডিং পাওয়া যায়, যার জন্য আমাদের কিডনির ক্ষেত্রে ইলেকট্রন মাইক্রোস্কোপিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ এই যে মিনিমাল চেঞ্জ ডিজিজ, এটা কিন্তু তুমি ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া অন্য কিছু দিয়ে ধরতে পারবে না, নর্মাল মাইক্রোস্কোপ দিয়ে ধরা যায়। সো ইলেকট্রন মাইক্রোস্কোপিতে তোমার মিনিমাল চেঞ্জ ডিজিজে আমরা কি ফাইন্ডিং পাবো, আমরা এখন ইলেকট্রন মাইক্রোস্কোপের চেঞ্জ গুলো করতেছি। ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমাদের মিনিমাল চেঞ্জ ডিজিজের ক্ষেত্রে এই পোডোসাইট গুলা ফিউশন হয়ে যাবে, অর্থাৎ এর পাশে ধরো আরেকটা পোডোসাইট ছিল, দুইটা পোডোসাইটের ফিউশন হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটাই শুধুমাত্র ফাইন্ডিং থাকে আমাদের মিনিমাল চেঞ্জ ডিজিজে ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে। এছাড়া ইলেকট্রন মাইক্রোস্কোপি করলে আমাদের এই যে ডিপোজিট গুলা ছিল, এই যে এখানে লিনিয়ার ডিপোজিট বা লাম্পি বাম্পি ডিপোজিট, এগুলোও কিন্তু দেখা যায়। এবং শুধু ডিপোজিট দেখা যায় সেটাই নয়, কোন লেয়ারের ডিপোজিটটা জমেছে সেটাও কিন্তু দেখা যায়। যেমন একটা ডিপোজিট হইতে পারে সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট। এটা আমি একটু লিখি কারণ এটা তোমাদের একটু লাগবে, কারণ এই কিডনির ক্ষেত্রে এই টার্মগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাব এন্ডোথেলিয়াল, সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট কোন জায়গায় বলবো আমরা, যখন এই এন্ডোথেলিয়াম আর গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের মধ্যে একটা ডিপোজিট হবে, তখন আমরা এটাকে বলবো সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট। এটা আমি সবুজ কালার দিয়ে আঁকতেছি। সাপোজ এই জায়গায় যদি একটা ডিপোজিট হয়, ঠিক আছে, এটাকে আমরা বলবো সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট। দেখো ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামের নিচে কিন্তু বেসমেন্ট মেমব্রেনের উপরে, এটা হচ্ছে সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট। ঠিক আছে, সাব এপিথেলিয়াল ডিপোজিট বলে একটা কথা আছে, এটা আমি লিখি, সাব এপিথেলিয়াল, সাব এপিথেলিয়াল ডিপোজিট। তো সাব এপিথেলিয়াল ডিপোজিটটা আমরা কোথায় বলি, সাব এপিথেলিয়াল ডিপোজিটটা হচ্ছে যখন ইমিউনো কমপ্লেক্সটা আমাদের গ্লোমেরুলার মেমব্রেনকে পাস করে যায় কিন্তু পোডোসাইটের মধ্যে, অর্থাৎ এরকম জায়গায় যখন জমা হয়, তখন আমরা এটাকে বলি সাব এপিথেলিয়াল ডিপোজিট। অর্থাৎ এই যে এপিথেলিয়ামের নিচে এটা অবস্থান করতেছে, সাব এপিথেলিয়াল ডিপোজিট। ইন্ট্রামেমব্রেনাস ডিপোজিট আমরা কখন বলি, ইন্ট্রামেমব্রেনাস ডিপোজিট হচ্ছে যখন এই মেমব্রেনের মধ্যে একটা জিনিস ট্র্যাপড হয়ে থাকে, তখন আমরা এটাকে বলি ইন্ট্রামেমব্রেনাস ডিপোজিট। এটা আমি এখানে লিখে দিই, ইন্ট্রামেমব্রেনাস ডিপোজিট। ঠিক আছে, ইন্ট্রামেমব্রেনাস ডিপোজিট যেটা হচ্ছে এই যে এটা। আর আরেকটা ডিপোজিট আছে সেটা হচ্ছে মেসেঞ্জিয়াল ডিপোজিট, যেটা হচ্ছে তোমার জাক্সটা গ্লোমেরুলার সেলের এই দিকে যখন ডিপোজিট হয় এটাকে আমরা বলি মেসেঞ্জিয়াল ডিপোজিট। ঠিক আছে, তাহলে এতক্ষণ ধরে আমরা কিন্তু বেশ কয়েকটা প্যাথোলজিক্যাল টার্ম সম্পর্কে জানলাম। প্রথমে অ্যানাটমি জানলাম, এরপর প্যাথোলজিক্যাল টার্ম কি কি আছে আমাদের গ্লোমেরুলার ডিজিজের ক্ষেত্রে সেগুলো জানলাম, লিনিয়ার প্যাটার্নে তুমি কখন ডিপোজিট পাবা সেটা জানলাম, লাম্পি বাম্পি প্যাটার্নে কখন ডিপোজিট পাবা সেটা জানলাম। এই যে ডিপোজিট গুলো পাচ্ছ এগুলো কোথায় পাবা এগুলো আমরা দেখলাম, সাব এন্ডোথেলিয়াল, সাব এপিথেলিয়াল, ইন্ট্রামেমব্রেনাস আর হচ্ছে মেসেঞ্জিয়াল, বিভিন্ন জায়গায় ডিপোজিট পাওয়া যায়। অর্থাৎ মেইন কথা, এইখানের এই যে ব্লাড ভেসেল গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসের ব্লাড ভেসেলেরই যখন ড্যামেজ হবে তখন এখান থেকে বিভিন্ন কিছু আমার ইমিউনো কমপ্লেক্স বা এই জিনিসগুলো কিন্তু হয় এইদিকে গিয়ে মেসেঞ্জিয়াল ডিপোজিট তৈরি করবে, না হলে এইখানে এসে আমার সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট তৈরি করবে, বেসমেন্ট মেমব্রেন পাস করে সাব এপিথেলিয়াল ডিপোজিট তৈরি করবে, অথবা মেমব্রেনের মধ্যে জমা হয়ে ইন্ট্রামেমব্রেনাস ডিপোজিট তৈরি করবে। তো এরকম নানা রকম ডিপোজিট কিন্তু এখানে তৈরি হবে, এবং এই যে ডিপোজিট গুলা এগুলা সবই কিন্তু ইমিউনো কমপ্লেক্সের ডিপোজিট, অর্থাৎ
অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটো মিলে যে কমপ্লেক্স ফর্ম হয় সেটাকে আমরা বলি ইমিউনো কমপ্লেক্স, যেগুলো ব্লাড ভেসেলের মধ্যেই ফর্ম হয় টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির মাধ্যমে। অর্থাৎ ঘুরতে ঘুরতে, অর্থাৎ খুশিতে ঠেলায় ঘুরতে, যেটা আমরা বলি খুশিতে ঠেলায় ঘুরতে, যখন ব্লাড ভেসেলের মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে রিয়াকশন হয় এবং ওইখানেই কমপ্লেক্স তৈরি হয়, সেটাকে আমরা বলি টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। সেইটা এই ছাকন প্রক্রিয়ার মাধ্যমে আসার সময় বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়, সাবেন্ডোথেলিয়াল, সাবএপিথেলিয়াল, ইন্ট্রামেমব্রেনাস, তবে উপরের দিকে গিয়ে আমাদের মেসেঞ্জিয়াল, এই কয়েকটা ডিপোজিট তৈরি হয় বিভিন্ন ভাবে। আর এই ডিপোজিট গুলো দুই প্যাটার্নে হইতে পারে, একটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন, একটা লাইন বরাবর, আর একটা লাম্পি বাম্পি। তবে ইমিউনো কমপ্লেক্স গুলা এরকম লাম্পি বাম্পি প্যাটার্নেই ডিপোজিট হবে। যদি টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি হয় গুড পাস্তর সিনড্রোমের ক্ষেত্রে, যেটা আমরা বলি, সেই ক্ষেত্রে লিনিয়ার প্যাটার্ন হবে, কারণ এই ক্ষেত্রে কিন্তু ইমিউনো কমপ্লেক্সটা ব্লাডের মধ্যে খুশিতে ঠেলায় ঘুরতে তৈরি হয় না, এটা তৈরি হয় ওইখান থেকে এসে এই জায়গায় অ্যান্টিবডি গুলা এসে বাইন্ড করে সরাসরি। অর্থাৎ ইমিউনো কমপ্লেক্সটা এই জায়গায় এসে তৈরি হচ্ছে, ব্লাড স্ট্রিমে তৈরি হচ্ছে না, সেই জন্য এখানে আমরা লিনিয়ার প্যাটার্ন। তাহলে এতক্ষণ আমরা প্যাথোলজির বেশ কিছু জটিল জিনিস, যেগুলো আমাদের সাধারণত কখনোই বোঝানো হয় না, বাট এই জিনিসগুলো কিন্তু বোঝানো খুবই ইম্পর্টেন্ট, কারণ ডিজিজ বুঝতে গেলে এই জিনিসগুলোর কোনো বিকল্প নেই। ঠিক আছে, এগুলো বুঝতেই হবে। এবার আসো, এবার তোমাদের জন্য খুব সিম্পল হয়ে যাবে প্যাথোজেনেসিসটা। তোমাকে জিজ্ঞেস করবে যে গ্লোমেরুলার ডিজিজের প্যাথোজেনেসিস কি, গ্লোমেরুলার ডিজিজ কিভাবে হয়, বা গ্লোমেরুলাসের ড্যামেজ কিভাবে হয়, মেকানিজম অফ গ্লোমেরুলার ডিজিজ। এই ক্ষেত্রে তুমি এখন দুইটা জিনিস এমনিই জানো, একটা হচ্ছে ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন, আর একটা হচ্ছে অ্যান্টিবডি ডিপোজিশন। এই যে একটা ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন, একটা হচ্ছে অ্যান্টিবডি ডিপোজিশন। ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশনটা হচ্ছে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। কেন? কারণ এরা সলিউবল অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন গুলা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে অ্যান্টিবডির সাথে দেখা হয়, এইখানেই বাইন্ড করে, বাইন্ড করে ছাকন প্রক্রিয়ার সময় এই জায়গায় এসে জমা হয়, জমা হয়ে এরা এখানে ড্যামেজ করে। অর্থাৎ ধরো এখান থেকে ছাকন প্রক্রিয়ায় এই জায়গায় আসলো অ্যান্টিজেন অ্যান্টিবডি, অ্যান্টিজেন অ্যান্টিবডি যখন আসবে তখন তার সাথে কমপ্লিমেন্টও আসবে, ঠিক আছে, এসে এরা এই জায়গায় ড্যামেজ করবে, কমপ্লিমেন্ট মেডিয়েটেড একটা ড্যামেজ করবে। সুতরাং ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড মেকানিজম, এটা হচ্ছে 1 নম্বর মেকানিজম আমাদের প্যাথোজেনেসিসের মধ্যে। তাহলে গ্লোমেরুলার ডিজিজের প্যাথোজেনেসিস 1 নম্বর কি? সেটা হচ্ছে ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন। ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন মানে হচ্ছে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। কেমন? এটা গেল তাহলে ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন, যেটা আমরা এই যে লাম্পি বাম্পি প্যাটার্নে পেয়েছিলাম। ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন অর্থাৎ এইখানে ইমিউনো কমপ্লেক্স গুলা তৈরি হয়, এরপর এগুলা ভেদ করে ছাকন প্রক্রিয়া এখানে আসে, এসে কমপ্লিমেন্ট মেডিয়েটেড একটা ড্যামেজ হয়, এটা হচ্ছে ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন, সোজা কথা। আচ্ছা, এছাড়া শুধুমাত্র যে কমপ্লিমেন্ট দিয়ে ড্যামেজ হয় তা কিন্তু না, এই ড্যামেজটা কিন্তু নিউট্রোফিল দিয়েও হতে পারে। ঠিক আছে, কারণ এই যে ইমিউনো কমপ্লেক্স গুলা শুধুমাত্র যে কমপ্লিমেন্টকে ডেকে আনে তাই নয়, এরা কিন্তু নিউট্রোফিলকেও ডেকে আনতে পারে। ঠিক আছে, তাইলে কমপ্লিমেন্টও আসে, নিউট্রোফিলও আসতে পারে। ঠিক আছে, তো কমপ্লিমেন্ট মেডিয়েটেড ড্যামেজও হতে পারে, নিউট্রোফিল মেডিয়েটেড ড্যামেজও হতে পারে ইমিউনো কমপ্লেক্সের মাধ্যমে। তাহলে এখানে আমি একটু ব্র্যাকেটে লিখে দিই তোমাদের সুবিধার্থে, ইট মে বি কমপ্লিমেন্ট অর নিউট্রোফিল মেডিয়েটেড। সো এই ধরনের একটা ড্যামেজ হবে ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন ডিজিজের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের 1 নম্বর পয়েন্ট। আচ্ছা, এবার আসো 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টটা কি? প্যাথোজেনেসিস অফ গ্লোমেরুলার ডিজিজ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যান্টিবডি ডিপোজিশন। অ্যান্টিবডিটা অ্যাকচুয়ালি ডিপোজিশন বলা উচিত না, তারপর আমি লিখলাম আর কি অ্যান্টিবডি ডিপোজিশন। অ্যান্টিবডি ডিপোজিশন যখন হয় তখন আমরা এটাকে বলবো টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি অর্থাৎ এই ক্ষেত্রে এই যে একটা অ্যান্টিজেন এখানে লাগানো ছিল, এই লাগানো অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেইটা এসে এখানে বাইন্ড করতেছে, এরপর এখানে কমপ্লিমেন্ট মেডিয়েটেড অথবা নিউট্রোফিল মেডিয়েটেড ড্যামেজ হচ্ছে, সেটা পরের বিষয়। বাট এখানে অ্যান্টিবডিটা পার্টিকুলার অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিবডি ডিপোজিশনের মাধ্যমেও কিন্তু একটা ডিজিজ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে 2 নম্বর প্যাথোজেনেসিস। 3 নম্বর প্যাথোজেনেসিস হচ্ছে টি সেল মেডিয়েটেড ড্যামেজ। টি সেল মেডিয়েটেড ড্যামেজ, টি সেল মেডিয়েটেড ড্যামেজ মানে কিন্তু সেল মেডিয়েটেড ইমিউনিটি। আমরা কিন্তু এতক্ষণ দেখো
ইমিউনো কমপ্লেক্সের মধ্যে অ্যান্টিবডি থাকে আর অ্যান্টিবডিতে অ্যান্টিবডি, সো এগুলো কিন্তু অ্যান্টিবডি মেডিয়েটেড ড্যামেজ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে টি সেল মেডিয়েটেড ড্যামেজ, অর্থাৎ সেলুলার ইমিউনিটির মাধ্যমে যখন ড্যামেজ হয়। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে কি হয় অ্যাকচুয়ালি, এই ক্ষেত্রে টি সেল তো জানোই তোমরা সাইটোকাইনের আধার, তারা সাইটোকাইন তৈরি করে বিভিন্ন রকম। এই সাইটোকাইন গুলা আমাদের গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, পোডোসাইট, ঠিক আছে, এই সকল জায়গায় ড্যামেজ করে আলটিমেটলি ডিজিজ করে। এবং এই ক্ষেত্রে সাধারণত মিনিমাল চেঞ্জ ডিজিজটা আমরা বলি হচ্ছে টি সেল মেডিয়েটেড ড্যামেজ। সো এটার যদি একটা উদাহরণ বলতে হয় সেক্ষেত্রে বলবা মিনিমাল চেঞ্জ ডিজিজ, যেটা বাচ্চাদের হয়, পেডিয়াট্রিক্স আমরা করি, এটা হচ্ছে টি সেল মেডিয়েটেড ড্যামেজ। ঠিক আছে, আচ্ছা সো এই তাহলে আমাদের মোটামুটি প্যাথোজেনেসিসটা, হ্যাঁ, আমাদের গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের প্যাথোজেনেসিস। তাহলে প্যাথোজেনেসিস পড়তে গিয়ে আমরা কত কিছু পড়লাম, প্রথমে অ্যানাটমি, তারপর কিছু টার্ম পড়লাম যে কোথায় ডিপোজিশন হচ্ছে, কিভাবে ডিপোজিশন হচ্ছে, এবং কোন জায়গায় অ্যাকচুয়ালি মানে স্পেসিফিক্যালি কোন জায়গায় ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে যদি আমরা দেখি কোন জায়গায় ডিপোজিশন হচ্ছে, এই জিনিসগুলো আমরা টার্মিনোলজি জেনে এরপর আমরা যখন প্যাথোজেনেসিসে আসলাম, দেখো জিনিসটা কত সোজা হয়ে গেল, যে ইমিউনো কমপ্লেক্সের মাধ্যমে, অ্যান্টিবডির মাধ্যমে, টি সেল মেডিয়েটেড ড্যামেজ, এই তিনটা ড্যামেজ আমার এই 3 জায়গায় হইতে পারে, এবং অ্যান্টিবডি মেডিয়েটেড হলে এই ধরনের ডিপোজিট হইতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা এই ধরনের প্যাথোলজিক্যাল ফাইন্ডিং পাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা যেগুলো আমরা এতক্ষণ ধরে বললাম। এবার আমরা নেফ্রাইটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম জানবো। এবার দেখবা যে এই দুটো ইজি হয়ে যাবে আমাদের কাছে। ঠিক আছে, নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম। তাহলে আমি হোয়াইট বোর্ডটা আপাতত সেভ করে ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমাকে এখন নেফ্রোটিক এবং নেফ্রাইটিক সিনড্রোম এই দুটা আলোচনা করতে হবে। এর আগে আমি একটা জিনিস একটু বলি, যে নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দুই গ্রুপের ডিজিজ, হ্যাঁ, দুইটা গ্রুপ অ্যাকচুয়ালি। এর মধ্যে বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে। সো নেফ্রোটিক প্যাটার্নের ডিজিজ হতে পারে, নেফ্রাইটিক প্যাটার্নের ডিজিজ হতে পারে। সো এগুলার অনেক বিস্তারিত আলোচনা আছে, তোমরা যেগুলো মেডিসিনে গিয়ে জানবা। এখন আমি অত বিস্তারিত আলোচনায় যাব না, শুধুমাত্র নেফ্রোটিক প্যাটার্নের কি কি ডিজিজ আছে, নেফ্রাইটিক প্যাটার্নের কি কি ডিজিজ আছে, এবং এগুলোর প্যাথোজেনেসিস কি, এগুলোর ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি, এগুলো থেকে কার্ডে কি কি প্রশ্ন করা হয়, এই জিনিসগুলোই আমি একটুখানি আলোচনা করব। এবং নেফ্রোটিক প্যাটার্ন, নেফ্রাইটিক প্যাটার্নের ডিজিজ গুলো অ্যাকচুয়ালি মানে প্যাথোলজিক্যালি আমরা কিভাবে ভাগ করছি, কোনটার একদম ইম্পর্টেন্ট ফিচার কি কি, সেই জিনিসগুলো আমি একটুখানি জানবো। সো এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি আসি নেফ্রাইটিক অ্যান্ড নেফ্রোটিক সিনড্রোম। এটা হচ্ছে আমাদের এখান থেকে জানার বিষয়। নেফ্রাইটিক অ্যান্ড নেফ্রোটিক, nephritic and nephrotic syndrome. So nephritic and nephrotic syndrome, এটা আমি অলরেডি বললাম যে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে দুইটা প্যাটার্ন, হ্যাঁ, দুইটা প্যাটার্ন। আমি যদি প্যাটার্নটা একটুখানি আঁকি তাহলে জিনিসটা অনেকটা এইরকম হয়। লাইক তুমি ধরো এরকম একটা স্কোয়ার চিন্তা করো। সো এর মধ্যে আমি এখন যদি একটু দাগটা নিই, এই এই একটা দাগটা নিই, এটা অনেকটা গ্রাফের মতো চিন্তা করো। ঠিক আছে, এই দিকে হচ্ছে আমাদের তোমার প্রোটিন ইউরিয়া, উপরে লিখতেছি আমি, এদিকে হচ্ছে প্রোটিন ইউরিয়া, আর এইদিকে হচ্ছে হেমাচিউরিয়া। এটা কোন বরাবর, আমি এটা ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করতেছি। এই এই বরাবর হচ্ছে প্রোটিন ইউরিয়া, মানে যত বেশি উপরে যাবে তত প্রোটিন ইউরিয়া, আর এইদিকে যত বেশি উপরে যাবে তত হচ্ছে হেমাচিউরিয়া। তাহলে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর দুইটা আমি দিয়ে ফেললাম। এখন এক্স অ্যাক্সিস বরাবর চিন্তা করো, এই যে এই দাগটা এদিকে যত নিতে আসতেছে তত তার মানে তার প্রোটিন ইউরিয়া কমতেছে, আবার এই দাগটা যত এদিকে যাচ্ছে তত হেমাচুরিয়া বাড়তেছে। ঠিক আছে, সো তার মানে এই দিকের ডিজিজ গুলা, এই দিকে আমি যে ডিজিজ গুলাকে রাখবো বক্সের এই দিকে, তাদের প্রোটিন ইউরিয়া বেশি, হেমাচুরিয়া কম। বক্সের এই দিকে যে ডিজিজ গুলা রাখবো তাদের হেমাচুরিয়া বেশি, প্রোটিন ইউরিয়া কম। তো এই যে প্রোটিন ইউরিয়া বেশি যে সমস্ত ডিজিজের,
এই সকল ডিজিজকে আমরা বলি নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম। আর হেমাচুরিয়া যে সকল ডিজিজে বেশি সেটাকে আমরা বলি নেফ্রাইটিক সিনড্রোম। ঠিক আছে, সিম্পল জিনিস যে নেফ্রোটিক সিনড্রোম যেখানে প্রোটিনিউরিয়া বেশি, হেমাচুরিয়া কম। আর নেফ্রাইটিক সিনড্রোম যেখানে হেমাচুরিয়া প্রমিনেন্ট, প্রোটিনিউরিয়া কম। ঠিক আছে, তো প্রথমে আমরা নেফ্রাইটিক সিনড্রোমটাই বলি। এটা হেমাচুরিয়া বেশি, এখানে ব্লাড যায় বাট প্রোটিন কম যায়, তুলনামূলক কম যায়। এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়? এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি নিউট্রোফিল মিডিয়েটেড একটা ড্যামেজ। আমি এখানে লিখতেছি, তোমার হাফ হাফ করতে হবে তাহলে সুবিধা হবে। এখানে আমি একটা হাফ নিয়ে আসি, এইদিকে নেফ্রাইটিক, এইদিকে নেফ্রোটিক। সো নেফ্রাইটিক এর ক্ষেত্রে তাহলে আমরা কি বলবো? নেফ্রাইটিকটা হচ্ছে একটা, এখানে গ্লোমেরুলার ডিজিজ তো অবশ্যই, এটা তো আর বলা লাগতেছে না। গ্লোমেরুলার ডিজিজটা মেইনলি এখানে হয় ইমিউনো কমপ্লেক্স, দেন সেখান থেকে কমপ্লিমেন্ট, সেখান থেকে নিউট্রোফিল, এইভাবে ড্যামেজটা হয় এখানে। অর্থাৎ আমাদের ওই যে গ্লোমেরুলার যে কোনো জায়গায় একটা ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন হয়েছে, সেখানে তারা কমপ্লিমেন্টকে ডেকে আনছে, কমপ্লিমেন্ট গুলো নিউট্রোফিলকে ডেকে আনছে। আলটিমেটলি নিউট্রোফিলের মাধ্যমে যখন গ্লোমেরুলাসের ড্যামেজ হয় তখন আমরা এটাকে বলবো নেফ্রাইটিক সিনড্রোম। ঠিক আছে, নেফ্রাইটিক সিনড্রোম। তো এই ক্ষেত্রে কি হবে দেখো, আমাদের নেফ্রাইটিক সিনড্রোমের নিউট্রোফিল মিডিয়েটেড ড্যামেজ, এই ড্যামেজ গুলা অ্যাকচুয়ালি বড় ধরনের ড্যামেজ। সুতরাং এখানে আমি বলবো এটা একটা লার্জ ড্যামেজ। লার্জ ড্যামেজ হয় এখানে, বড় ধরনের ড্যামেজ হবে, যেহেতু নিউট্রোফিল গুলো বেশ ভালো কাজ করে, এরা বড় ধরনের ড্যামেজ করবে, বড় বড় ফুটা তৈরি করবে গ্লোমেরুলাসের মধ্যে, সোজা কথা। ঠিক আছে, আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমাদের কি কি ক্লিনিক্যাল ফিচার্স আমরা পাই, যেগুলো নেফ্রাইটিক সিনড্রোমের একদম বেসিক ক্লিনিক্যাল ফিচার? কি কি ক্লিনিক্যাল ফিচার আমরা পাই? প্রথম কথা, হাইপার টেনশন আমরা পাবো। কেন পাচ্ছি সেটা আমরা পরে আসতেছি। দ্বিতীয় কথা হচ্ছে আমরা পেরিঅরবিটাল ইডিমা পাবো। তৃতীয় কথা, আমরা এখানে অলিগিউরিয়া পাবো, ইউরিন আউটপুট কম পাবো আর কি। আচ্ছা, তারপরে হেমাচুরিয়া পাবো। আর ইউরিন যদি আমরা সেডিমেন্ট দেখি সেই ক্ষেত্রে আমরা পাস্তেল পাবো, বা নিউট্রোফিল বলতে পারো, নিউট্রোফিল পাবো। আচ্ছা, আর তার সাথে সাথে আরবিসি কাস্ট পাবো, যেহেতু হেমাচুরিয়া পাচ্ছে তাহলে আরবিসি কাস্ট পেতে পারি। আর প্রোটিন ইউরিয়া কিছুটা পেতে পারি, প্রোটিন ইউরিয়া পাবো না তা না। ঠিক আছে, প্রোটিন ইউরিয়া কিছুটা পাওয়া যাবে। তো এখানে কেন হয় দেখো, হাইপার টেনশন কেন হচ্ছে এখানে? দেখো, নিউট্রোফিল মিডিয়েটেড একটা ড্যামেজ যখন হচ্ছে আমাদের গ্লোমেরুলাসে, নিউট্রোফিলটা যখন আমাদের গ্লোমেরুলাসকে ড্যামেজ করতেছে এবং বড় ধরনের ড্যামেজ, লার্জ বড় বড় ফুটা তৈরি করতেছে, তখন কিন্তু আমাদের প্রথম দিকে অনেক ফ্লুইড বের হয়ে যাবে, ব্লাডের থেকে অনেক ফ্লুইড কিন্তু প্রথমে বের হয়ে যাওয়ার একটা ব্যাপার ঘটবে, যার জন্য আমাদের বডি ফিজিওলজিক্যালি তখন সল্ট রিটেনশন করবে, সল্ট অ্যান্ড ফ্লুইড রিটেনশন করার চেষ্টা করবে। ঠিক আছে, সো লার্জ ড্যামেজের মধ্য দিয়ে যখন বেশি লস হতে থাকবে তখন কিন্তু আমাদের বডির ফিজিওলজিক্যাল মেকানিজমে খুব দ্রুতভাবেই তখন আমাদের সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হবে, সোডিয়াম এবং ওয়াটারকে আমাদের বডি ধরে রাখবে। ধরে রাখলে তখন সোডিয়াম এবং ওয়াটার যখন বেশি তখন আমাদের হাইপার টেনশন ডেভেলপ করবে। খুবই সিম্পল জিনিস। ঠিক আছে, পেরিঅরবিটাল ইডিমা, এটাও কিন্তু সেম কারণে হয়। এটাও হচ্ছে আমাদের যখন ওই বেশি ফ্লুইড বা বেশি লবণ বের করে দিচ্ছে তখন আমাদের বডির ফিজিওলজি চেষ্টা করবে ফ্লুইড এবং ওয়াটারকে, সরি ফ্লুইড এবং সল্টকে বেশি বেশি বডির মধ্যে ধরে রাখতে, যার জন্য পেরিঅরবিটাল ইডিমা ডেভেলপ করবে। ঠিক আছে, আচ্ছা। অলিগিউরিয়া কেন ডেভেলপ করবে? অলিগিউরিয়া হচ্ছে আমার ওই যে সল্ট রিটেনশনের জন্য আমি বেশি বেশি ওয়াটার এবং হচ্ছে সল্ট ধরে রাখতেছি, তার জন্য প্রস্রাব কম হবে, সুতরাং অলিগিউরিয়া ডেভেলপ করবে। তবে এখানে কিন্তু টিউবুলার ফাংশনটা ঠিক থাকে। ঠিক আছে, টিউবুলার ফাংশন ঠিক থাকার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ওই ওয়াটার এবং সল্টটা আমাদের বডি ধরে রাখতে পারে, এবং ধরে রাখে দেখেই আমাদের কিন্তু প্রস্রাব কম বের হয়। অর্থাৎ যতটুকু এই যে আমার লার্জ ড্যামেজের মধ্যে দিয়ে বের হয়ে এসেছিল
টিউবিউলটা ওই তত বেশি হচ্ছে ওই জিনিস, অর্থাৎ ওয়াটার এবং সল্টকে অ্যাবজর্ব করে আমাদের অলিগিউরিয়া তৈরি করে। এটা আমি একটুখানি আমার মনে হয় আঁকলেই ভালো হয়, কারণ এটা সুবিধা হবে। ধরো এই হচ্ছে আমাদের গ্লোমেরুলাসটা, আর এখান থেকে হচ্ছে আমার গোম্যান্স ক্যাপসুল, আর এই হচ্ছে আমার টিউবিউল। এইভাবে করে তো টিউবিউলটা যায়। সো এখান থেকে যেহেতু ড্যামেজ বেশি নিউট্রোফিলের মাধ্যমে, এখান থেকে বেশি বেশি আসবে, কিন্তু আসলেও এই যে টিউবুলের ফাংশন যেহেতু ইনট্যাক্ট, সে চেষ্টা করবে বেশি বেশি অ্যাবজর্ব করতে, কারণ এত বেশি আসতেছে বডির নর্মাল ফিজিওলজি তখন চাবে যে বেশি বেশি অ্যাবজর্ব করে বডির মধ্যে ঢুকায় নিতে। তার জন্য এখান থেকে যে বের হচ্ছে ইউরিন আউটপুটটা, সেই ইউরিন আউটপুট কিন্তু তখন কমে যাবে, এখানে যেহেতু বেশি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে বেশি অ্যাবজর্বের জন্য অ্যাকচুয়ালি হাইপারটেনশন, পেরিঅর্বিটাল এডিমা হয়, এবং একই কারণেই অলিগিউরিয়া হয়। আচ্ছা, এইবার আসি হচ্ছে হেমাচুরিয়া। হেমাচুরিয়া কেন হবে? হেমাচুরিয়া হওয়ার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই যে গ্লোমেরুলাসটা আমাদের ইমিউনো কমপ্লেক্সের মাধ্যমে বা কমপ্লিমেন্টের মাধ্যমে বা নিউট্রোফিলের মাধ্যমে যে ড্যামেজ হচ্ছে, এই ড্যামেজ গুলা কিন্তু বেশ বড় ধরনের ড্যামেজ, এবং আমরা জানি যে আরবিসির কিন্তু সাইজ বেশ বড়। ঠিক আছে, যার জন্য আরবিসি কিন্তু এখান থেকে এই বড় বড় ড্যামেজের মধ্যে দিয়ে সুন্দর বের হয়ে চলে আসতে পারে। তবে একদম যে খুব সুন্দর বের হয়ে আসে তা না। সাপোজ এরকম ফুটা যদি তৈরি হয়, হ্যাঁ, আমাদের ইনজুরির জন্য এরকম ফুটা তৈরি হয়, আরবিসি দেখা যাচ্ছে এরকম সাইজের, যার জন্য মোটামুটি কাছাকাছি সাইজ, যার জন্য সে স্কুইজ করে এখান থেকে চলে আসে, এই ফুটা দিয়ে বের হয়ে আমাদের এইদিকে চলে আসে, হ্যাঁ, এইদিকে চলে আসে, এসে ইউরিনের মাধ্যমে বের হয়, যার জন্য আমরা হেমাচুরিয়া পাই। এই বড় বড় ফুটা অর্থাৎ লার্জ ড্যামেজ যদি না থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু এই আরবিসি গুলা এভাবে বের হতে পারতো। ঠিক আছে, বড় ফুটার জন্য এখান থেকে আরবিসি গুলা বের হয় এবং হেমাচুরিয়া হয়। ঠিক আছে, আচ্ছা, এবং এই একই কারণে কিন্তু আমরা আরবিসি কাস্ট পাই। পাস সেল বা নিউট্রোফিল কেন পাই? কারণ এই যে নিউট্রোফিল গুলা যেখানে ড্যামেজ করে সে নিজেই এখান থেকে বের হয়ে আসে, বের হয়ে এসে এখানে পাস সেল হিসেবে বের হয়ে যায়, যার জন্য আমরা পাস সেল বা নিউট্রোফিল পাই নেফ্রাইটিক সিনড্রোমের ক্ষেত্রে। আর প্রোটিন ইউরিয়া তো কিছু থাকবে, যেহেতু ড্যামেজ আছে, ড্যামেজের মধ্যে দিয়ে কিছু প্রোটিন তো বের হবে, সুতরাং প্রোটিন ইউরিয়াও থাকবে। আচ্ছা, এবার আসি নেফ্রোটিক সিনড্রোম। এবার আমরা পার্থক্যটা বুঝতে পারবো যে আসলে নেফ্রোটিক সিনড্রোম আর নেফ্রাইটিক সিনড্রোম কি। নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে দেখো কি হয়। নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে ড্যামেজটা হয় হচ্ছে মেইনলি টি সেল এবং সাইটোকাইন মিডিয়েটেড, দ্যাট ইজ আমরা প্যাথোজেনেসিস যেভাবে পড়ছিলাম, টি সেল এন্ড সাইটোকাইন। টি সেল থেকে মেইনলি সাইটোকাইন গুলো আসে, টি সেল এন্ড সাইটোকাইন মিডিয়েটেড ড্যামেজ হয়, এবং মনে রাখতে হবে নট নিউট্রোফিলের মাধ্যমে এখানে কোনো ড্যামেজ হয় না। ঠিক আছে, এটা কিন্তু এখান থেকে মনে রাখার বিষয়। তাহলে টি সেল এবং সাইটোকাইনের মাধ্যমে নেফ্রোটিক সিনড্রোমের ড্যামেজটা হয়, গ্লোমেরুলাসের ড্যামেজ, কিন্তু নিউট্রোফিলের মাধ্যমে কোনো ড্যামেজ হয় না। এবং এই ড্যামেজগুলো কিন্তু স্মল ড্যামেজ। সাইটোকাইন কিন্তু নিউট্রোফিলের মতো অত বড় বড় ড্যামেজ করতে পারে না, সে স্মল ড্যামেজ করে। ঠিক আছে, তাহলে দেখো নেফ্রাইটিকে বড় বড় ড্যামেজ ছিল, নেফ্রোটিকে ছোট ছোট স্মল ড্যামেজ তৈরি হয়। আচ্ছা, এখানে কি কি হয় দেখো, কি কি ফিচার আমরা পাই। এখানে আমরা কোনো হাইপার টেনশন পাই না। ঠিক আছে, হাইপার টেনশনটা এখানে থাকে না। পেরি অরবিটালের জায়গায় এখানে পুরোপুরি ইডিমা থাকে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে অ্যানাসার্কা। অ্যানাসার্কা মানে হোল বডি ইডিমা, এখানে অ্যানাসার্কা থাকবে, হোল বডির ইডিমা থাকবে। কেন থাকবে সেগুলো আমরা আবার পরে আসতেছি। ঠিক আছে, এগুলা এখনই যাচ্ছি না, এগুলো আমরা পরে আসতেছি এখানে কেন থাকবে। আচ্ছা, তারপরে আসো এখানে আম, তোমার আর কি হয় এটার সাথে রিলেটেড, অলিগিউরিয়া একটু হতে পারে, হেমাচুরিয়া হয় না, বা এই জিনিসগুলো অত থাকে না। এখানে যেটা থাকে সেটা হচ্ছে তোমার প্রোটিন ইউরিয়া। এখানে বেশ বড় ধরনের একটা প্রোটিন ইউরিয়া থাকবে। ঠিক আছে, প্রোটিন ইউরিয়া, এবং এই যে প্রোটিন ইউরিয়াটা কিন্তু শুধু যে প্রোটিন একা একা বের হয় তা না, এর সাথে সাথে আচ্ছা না, প্রোটিন একা একাই বের হয়। এখানে এই আমি আগে ফিচার গুলা লিখি, নাহলে আমার ব্যাখ্যা দিতে সমস্যা হচ্ছে। ফিচার গুলার মধ্যে এখানে কি হয়, প্রোটিন ইউরিয়া হয়, হাইপার কোয়াগুলেবল স্টেট এটা হয়, তারপরে হচ্ছে হাইপার কোলেস্টেরোলেমিয়া হয়, কোলেস্টেরোলেমিয়া,
আচ্ছা, তারপরে হচ্ছে হাইপোগামাগ্লোবিলিনেমিয়া হয়। গ্লোবিউলিনিয়া এইটা হয়। আর এই মোটামুটি ঠিক আছে, এখানে আর খুব বেশি ফাইন্ডিংস আমরা পাইনি। সো মোটামুটি এই একটা ফিচার এখানে আমরা পাই। এখানে যেমন হাইপারটেনশন একটা ইম্পর্টেন্ট ফিচার, হেমাচুরিয়া ইম্পর্টেন্ট ফিচার। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এই অ্যানাসার্কা অর্থাৎ টোটাল বডি ইডিমা, প্রোটিন ইউরিয়া, তারপরে হচ্ছে তোমার হাইপার কোলেস্টেরোলেমিয়া, হাইপার কোয়াগুলেবল স্টেট, এই জিনিসগুলো আমরা এখানে বেশি পাই। কেন পাই? এই যে ছোট ছোট ড্যামেজ, এই ছোট ড্যামেজের মধ্যে দিয়ে কিন্তু আরবিসি বের হতে পারে না বা অন্য কোনো সেল বের হতে পারে না, এখান থেকে বের হয় কি প্রোটিন। যেহেতু ছোট ছোট ফুটা, শুধুমাত্র প্রোটিন বের হচ্ছে, যার জন্য এখানে প্রচুর প্রোটিন বের হয়ে যায়। প্রচুর প্রোটিন বের হয়ে গেলে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে অনকোটিক প্রেসার কমে গিয়ে ওই ভিতর থেকে ফ্লুইড গুলা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে এসে পুরো বডিতে এডিমা করে, যার জন্য এখানে হোল বডি এডিমা পাওয়া যায়, অ্যানাসার্কা পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, অ্যানাসার্কার মধ্যে কিন্তু এখানে অ্যাসাইটিস থাকতে পারে, প্লুরাল এফিউশন থাকতে পারে, ঠিক আছে, পেডাল ইডিমা থাকতে পারে, পিটিং ইডিমা যেটা আর কি, এই জিনিসগুলো থাকতে পারে। হ্যাঁ, এইগুলা কিন্তু এখানের একটা ব্যাপার। তাহলে দেখো এইখানে যে ইডিমাটা হচ্ছে, এই ইডিমাটা কিন্তু মেইনলি আমাদের সোডিয়াম রিটেনশনের জন্য। হ্যাঁ, আর এইখানে যে ইডিমাটা হচ্ছে, এই ইডিমাটা কিন্তু মূলত আমার হাইপো অ্যালবুমিনেমিয়ার জন্য। অর্থাৎ এই জায়গায় যে এডিমা হচ্ছে, এটা সোডিয়াম বেশি থাকার জন্য হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে গিয়ে এডিমা হচ্ছে। আর এখানে হাইপোঅ্যালবুমিনেমিয়ার জন্য তোমার অনকোটিক প্রেসার কমে গিয়ে এই এডিমাটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে। আচ্ছা, প্রোটিন ইউরিয়া কেন হচ্ছে? এই যে আমি বললাম যে ছোট ছোট ফুটার মধ্যে দিয়ে প্রোটিন বের হয়ে যাচ্ছে, এই জন্যই তো অ্যানাসার্কা ছিল। সো প্রোটিন ইউরিয়াটা এখানে হবে, প্রচুর প্রোটিন বের হয়ে যায়। ঠিক আছে, এবং প্রোটিনের সাথে সাথে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের প্রোটিন বের হয়, লাইক প্রোটিন সি, প্রোটিন এস, এই দুটা প্রোটিন কিন্তু আমাদের ব্লাডকে ক্লট হইতে বাধা দেয়। সো এখানে যেহেতু ওই প্রোটিন সি, প্রোটিন এস বের হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের ব্লাডটা সহজে ক্লট হবে। সো হাইপার কোয়াগুলেবল স্টেট তৈরি হবে আমাদের বডিতে। হাইপার কোলেস্টেরোলেমিয়া কেন তৈরি হবে? কারণ এই যে প্রোটিনগুলো বের হয়ে যাচ্ছে, এর রেসপন্সে আমার লিভার চেষ্টা করবে বেশি বেশি প্রোটিন সিনথেসিস করার। এখন প্রোটিন সে একা একা সিনথেসিস করতে পারে না, প্রোটিনকে সে লাইপোপ্রোটিন হিসেবে সিনথেসিস করে। সো লাইপোপ্রোটিন হিসেবে সিনথেসিস করতে গেলে আমার এখানে ওই যে লাইপোর অংশে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। সো হাইপার কোলেস্টেরোলেমিয়া হবে। ঠিক আছে। আর হাইপোগামাগ্লোবিলিনেমিয়া কেন হবে? এই যে প্রোটিন কমে যাচ্ছে, প্রোটিনের মধ্যে তোমার অ্যালবুমিন যেহেতু কমতেছে তা না, গ্লোবুলিনও কমতেছে, গামাগ্লোবিলিনও কমতেছে, সুতরাং গামাগ্লোবিলিন এই ক্ষেত্রে কমে যাবে। এইভাবে করে আমাদের নেফ্রোটিক সিনড্রোম তাহলে ডেভেলপ করে। ঠিক আছে। সো গ্লোমেরুলার ডিজিজের মধ্যে এই নেফ্রাইটিক এবং নেফ্রোটিক সিনড্রোম এই দুটাই কিন্তু বেশি আমাদের মানে আমাদের পড়তে হয় সবসময়। আচ্ছা, তো এইবার আমরা কয়েকটা ডিজিজের নাম জানবো, যে ডিজিজগুলো নেফ্রাইটিক প্যাটার্ন বা নেফ্রোটিক প্যাটার্ন। নেফ্রাইটিক প্যাটার্নের মধ্যে কিছু ডিজিজ যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে কে কে আসবে দেখো। আইজিএ নেফ্রোপ্যাথি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে নেফ্রাইটিক এবং নেফ্রোটিক কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডিজিজের নাম না, এটা হচ্ছে একটা গ্রুপ অফ ডিজিজের নাম। সুতরাং এর মধ্যে কে কে আছে? নেফ্রাইটিকের মধ্যে আইজিএ নেফ্রোপ্যাথি আছে, তারপরে হচ্ছে তোমার পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা আমরা সবচেয়ে বেশি পড়ি, এইটা আছে। তারপরে হচ্ছে ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এইটা আছে। তারপরে র্যাপিডলি প্রোগ্রেসিভ বা আমরা যেটা বলি হচ্ছে ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা আমরা বলি, ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই জিনিসগুলো হচ্ছে মূলত আমার নেফ্রাইটিক সিনড্রোমের মধ্যে আছে। এদের মধ্যে আইজিএ নেফ্রোপ্যাথি হচ্ছে সবচেয়ে কমন। আইজিএ নেফ্রোপ্যাথি সবচাইতে কমন, যেখানে আমি বলেছিলাম যে আমার মেসেঞ্জিয়াল যে ওইখানে প্রলিফারেশন হয়, আইজিএ ডিপোজিশন হয়। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এখানে স্ট্রেপ্টোকক্কাসের এগেইনস্টে যে অ্যান্টিবডি
ওই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্ম করে, যেটা আমার সাব এন্ডোথেলিয়াল অংশে, সরি সাব এপিথেলিয়াল অংশে ডিপোজিট হয়ে সেখানে ড্যামেজ করে। এটা আমরা সবাই জানি যে এটা আমরা একটু আলাদাভাবে পড়বো একটু পরে, যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসে স্ট্রেপ্টোকক্কাসের স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়, ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি ব্লাড স্ট্রিমে বাইন্ড করে, অর্থাৎ টাইপ 3 হাইপারসেনসিটিভিটি, এরপর ওটা ছাকন প্রক্রিয়ার মাধ্যমে আমার গ্লোমেরুলাসের নিচে সাব এপিথেলিয়াল রিজিয়নে জমা হয় ইনফ্লামেশন করে গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটাও কিন্তু নেফ্রাইটিকের পার্ট। ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এখানে আমরা তো অলরেডি ডিফিউজ কাকে বলে জেনে গেছি, প্রলিফারেটিভ কাকে বলে সেটাও জেনে গেছি, সুতরাং এটা আমরা বুঝতে পারছি মোটামুটি। র্যাপিডলি প্রোগ্রেসিভ প্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিসের আরেকটা নাম হচ্ছে তোমার আরপিজিয়াম, অর্থাৎ র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, আরপিজিয়াম। এই ক্ষেত্রেও কিন্তু যে আমার বলেছিলাম যে বাইরের লেয়ারটায় চাঁদের মতো সেল প্রলিফারেশন হয়, যার জন্য প্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস ফর্ম করে। তো এই জিনিসগুলো খুব মানে ডিপে তোমাদের এখন জানার কোনো দরকার নেই, জাস্ট এই কয়েকটাই জেনে রাখা, অর্থাৎ তোমাদের নামগুলো আসে কিন্তু যে নেফ্রাইটিক প্যাটার্নের কে আছে, নেফ্রোটিক প্যাটার্নের কে আছে, তখন তোমরা এগুলো বলতে পারবে। আর স্পেশালি পোস্ট স্ট্রেপ্টোকক্কালটা পড়া লাগবে, সেটা আমরা একটু পরে আসতেছি। আর নেফ্রোটিকের মধ্যে কারা আছে আমরা একটু দেখি। নেফ্রোটিকের মধ্যে আমার খুব কমন কিছু ডিজিজ, যেমন মিনিমাল চেঞ্জ ডিজিজ, যেটা বাচ্চাদের হয়। তারপরে হচ্ছে আমার মেমব্রেনাস গ্লোমেরুলোপ্যাথি, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। তারপরে হচ্ছে তোমার মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তারপরে হচ্ছে গিয়ে তোমার ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, ঠিক আছে, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। এই জিনিসগুলো সবই হচ্ছে আমার নেফ্রোটিক প্যাটার্নের মধ্যে, ঠিক আছে, নেফ্রোটিক প্যাটার্নের মধ্যে। এগুলো একটুখানি দেখো কোনটা কি জিনিস। আচ্ছা আচ্ছা, এটা তো ব্র্যাকেট দেই না, ঠিক আছে। সো এই প্যাটার্নগুলোর মধ্যে দেখো মিনিমাল চেঞ্জ ডিজিজে কি হয়, মিনিমাল চেঞ্জ ডিজিজে আমার এই সাইটোকাইন মেডিয়েটেড পোডোসাইট ড্যামেজ হয়, পোডোসাইট অর্থাৎ যে সেলগুলো আমি দেখাইছিলাম ওই পোডোসাইটের ড্যামেজ হয়। সো পোডোসাইটের ড্যামেজ যখন হয় তখন ওইখানে খুব সামান্য পরিমাণ ড্যামেজ হয়, পোডোসাইট কিন্তু সেলেরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তার মধ্যে খুব সামান্য ড্যামেজ হয়, যার জন্য নেগেটিভ চার্জগুলো ওখান থেকে বেরোতে পারে না, মানে নর্মালি যেটা বেরোতে পারতো না সেটা এখন বেরোতে পারে, যার জন্য শুধুমাত্র অ্যালবুমিন গুলা বের হয়। সো মিনিমাল চেঞ্জ ডিজিজে সবকিছুই মিনিমাল, এখানে একদম ছোট্ট একটা ইনজুরি হয় পোডোসাইটে, যার জন্য ওইখানে ছোট্ট যে চার্জটা থাকে সেই চার্জটা সরে যায়, যার জন্য ছোট্ট ছোট্ট অ্যালবুমিন গুলো ওখান থেকে তখন বের হয়ে আসতে পারে, এবং এটা ছোট্ট বাচ্চাদের হয়। সব মিলিয়ে এটা মিনিমাল চেঞ্জ ডিজিজ, ঠিক আছে। মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিসে কি আমি বলেছিলাম যে যেখানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা থিকেনিং হয়ে যায় কিন্তু কোনো প্রলিফারেশন হয় না, এটা হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস এর মধ্যে এটা কিন্তু সেকেন্ড মোস্ট কমন, হ্যাঁ এটা মনে রাখতে হবে, এটা কিন্তু এই যে মিনিমাল চেঞ্জ ডিজিজটা সবচেয়ে কমন, এরপরে এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন, ঠিক আছে। আচ্ছা, আর এইটা কিন্তু অনেক সময় ওই যে যাদের হচ্ছে তোমার এইচআইভি ইনফেকশন বা এরকম বিভিন্ন কারণ থাকে তাদের কিন্তু এই যে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিসটা হয়, ঠিক আছে, এখানে মেমব্রেন প্রলিফারেশন হয় বাট সরি মেমব্রেনটা ঠিক হয় বাট কোনো প্রলিফারেশন হয় না। মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস কি, মেমব্রেনো প্রলিফারেটিভ আমি বলছিলাম যে এখানে মেমব্রেনটা পুরো হয় এবং সেলগুলো বেশি হয়ে যায়, যেটা হচ্ছে মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই সকল ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা আবার বেশ কয়েকটা টাইপস আছে, তোমাদের এত কিছু লাগবে না। তো মোটামুটি মনে রাখবে যে এখানে এই ধরনের কাহিনী হয় যে এখানে মেমব্রেনটাও পুরো হয়ে যায় আবার প্রলিফারেশন হয়। আর ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস কি, আমাদের কোন একটা নির্দিষ্ট সেগমেন্ট বা কোন একটা নির্দিষ্ট ফোকাসে ফাইব্রোসিস হয়, যেটাকে আমরা বলি ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। এই চারটাই কিন্তু নেফ্রোটিক সিনড্রোমের পার্ট, এই চারটাতেই এই ধরনের ফিচার পাওয়া যাবে। আর এই কয়েকটা হচ্ছে যেখানে বেশি ড্যামেজ হয়, নেফ্রাইটিক সিনড্রোমের পার্ট, এবং এগুলাতে এই ধরনের ফিচার পাওয়া যাবে। আমাদের জন্য প্যাথোলজিতে সবচেয়ে লাগবে হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই দুটার পার্থক্যটা লাগবে। আর এর আগের স্লাইডে আমি যেটা পড়িয়েছিলাম যে তোমার কোথায় কোনটা ডিপোজিট হচ্ছে, কোনটা বলতে কি বুঝায়, এই জিনিসগুলো লাগবে।
আর মেকানিজম কিভাবে ডিজিজটা তোমার গ্লোমেরুলার ডিজিজ গুলো তৈরি হচ্ছে সেটা লাগবে। আর তার সাথে নেফ্রোটিক নেফ্রাইটিকের এই ধরনের পার্থক্য কোনটা কেন হচ্ছে যেটা আমি বললাম, প্লাস তার সাথে এই কোন ডিজিজ কোনটার অন্তর্ভুক্ত, এটা অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু ধরো তোমাকে যদি বলে যে আইজিএ নেফ্রোপ্যাথিতে কি হয়, তুমি কিন্তু নেফ্রাইটিক সিনড্রোমের ফিচার গুলো বলে দিলেই হয়ে যাচ্ছে। তো এই ধরনের ব্যাপারটা, তো তোমাদের মেইনলি লাগবে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো আমরা এখন দেখি যে আমাদের কার্ড কোশ্চেনে কি কি আছে। আমরা এতক্ষণ যে পড়লাম কার্ড কোশ্চেনের কি কি আমাদের কভার হবে ভাইবা কার্ডের মধ্যে আছে প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ কারা কারা আছে। সো প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ তোমরা এখন এইভাবে বলতে পারবে, আমি এতক্ষণ যেগুলা বললাম এগুলা সবই হচ্ছে প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ। লাইক তুমি বলতে পারো পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপর র্যাপিডলি প্রোগ্রেসিভ বা প্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, membranous glomerulonephritis, minimal change disease, focal segmental glomerulosclerosis, membranoproliferative glomerulonephritis, IgA nephropathy, chronic glomerulonephritis, সবগুলোই কিন্তু এই প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজের পার্ট। তোমরা চাইলে এটাকে আরো সুন্দর করে নেফ্রাইটিক প্রিডোমিনেন্টলি নেফ্রাইটিক প্যাটার্ন, প্রিডোমিনেন্টলি নেফ্রোটিক প্যাটার্ন এইভাবে ভাগ করেও কিন্তু সুন্দর করে বলতে পারো, স্যাররা খুব খুশি হবে তাহলে তুমি যদি ব্যাখ্যাটা একটু বলতে পারো সাথে। আচ্ছা, এখান থেকে এই একটা কাট কোশ্চেন যে প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ কি কি আছে। আচ্ছা, আর এরপরে এখানে আচ্ছা নেফ্রাইটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোমের তিনটা কম্পোনেন্টের নাম বলো, এটা ভাইবার একটা খুব সুন্দর কাট কোশ্চেন। সো নেফ্রাইটিক সিনড্রোম বা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে তিনটা কম্পোনেন্ট যদি তোমাকে বলতে বলে তাহলে কি কি বলবা? তাহলে বলতে পারো যে হচ্ছে হেমাচুরিয়া, অবভিয়াসলি যেহেতু এখানে হেমাচুরিয়াটা প্রমিনেন্ট থাকে এটা তো আমরা জানি। তার সাথে সাথে রেড সেল কাস্টের কথাটা একবারে বলে দিতে পারো, আর হাইপার টেনশনের কথাটা এখানে বলতে হবে, আর তার সাথে সাথে ইডিমার কথাটা বলতে হবে। ঠিক আছে, তাহলে ইডিমা, সরি হাইপার টেনশন, ইডিমা এবং হচ্ছে হেমাচুরিয়া বা আরবিসি কাস্ট, এই কয়েকটা হচ্ছে একদম মানে মেইন কম্পোনেন্ট অফ নেফ্রাইটিক সিনড্রোম। দেখো এই জিনিসগুলো কিন্তু নেফ্রোটিকে ওইভাবে নাই। ঠিক আছে, আচ্ছা কজেস অফ নেফ্রাইটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোমের কজ কি কি আছে তুমি এখন বলতে পারবা যে আইজিএ নেফ্রোপ্যাথি একটা নেফ্রাইটিক সিনড্রোমের কজ, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস এটা একটা নেফ্রাইটিক সিনড্রোমের কজ। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ইনফেকশাস কারণ হতে পারে, স্ট্রেপ্টোকক্কাস ছাড়াও স্টেফাইলোকক্কাস দিয়ে হতে পারে, নিউমোকক্কাস দিয়ে হতে পারে, মেনিনগোকক্কাস দিয়ে হতে পারে। ঠিক আছে, তারপর ভাইরাসের মধ্যে হেপাটাইটিস বি, সি, এইচআইভি এগুলো দিয়ে হতে পারে, ভেরিসেলা দিয়ে হতে পারে, ইনফেকশাস মনোনিউক্লিওসিস দিয়ে হতে পারে, প্যারাসাইটের মধ্যে ম্যালেরিয়া টক্সোপ্লাজমা দিয়ে কিন্তু নেফ্রাইটিক সিনড্রোম হতে পারে। সবগুলোতে অনেকটা পোস্ট স্ট্রেপ্টোকক্কালের মতোই হবে। এছাড়া সেকেন্ডারি কিছু কারণ থাকতে পারে যেমন এসএলই, এসএলইটা কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি এই জায়গায় লিখি এসএলইটা পড়বে মোটামুটি মাঝখানে, অর্থাৎ এর মধ্যে আমার নেফ্রাইটিকের প্যাটার্নও থাকে নেফ্রোটিকের প্যাটার্নও থাকে। ঠিক আছে, তাহলে লুপাস নেফ্রাইটিসটাই কিন্তু নেফ্রাইটিক নেফ্রোটিকের মাঝামাঝি আমরা ফেলি। তো এসএলইতেও তার মানে নেফ্রাইটিক সিনড্রোম হবে, হতে পারে আর কি। ঠিক আছে, তারপর বিভিন্ন ভাস্কুলাইটিস কন্ডিশন, এসএলই নিজেও তো একটা ভাস্কুলাইটিস, সুতরাং ভাস্কুলাইটিক কন্ডিশনও কিন্তু নেফ্রাইটিক সিনড্রোম হতে পারে। আচ্ছা, আর নেক্সট কার্ড কোশ্চেনের মধ্যে তোমার প্যাথোজেনেসিস অফ পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি নেফ্রাইটিক সিনড্রোমের যে প্যাথোজেনেসিস সেইটাই। ঠিক আছে, এবং এখানে দেখো তোমার ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড ড্যামেজটা হবে, তাহলে তোমাকে এখন বানাইতে হবে কি যে স্ট্রেপ্টোকক্কাস দিয়ে একটা পেশেন্টের যদি ইনফেকশন হয় সেই স্ট্রেপ্টোকক্কাসের তো কিছু অ্যান্টিজেন থাকে। ঠিক আছে, তো এরকম কিছু অ্যান্টিজেন তুমি বলতে পারো যে এম প্রোটিনের এগেনস্টে আমাদের অ্যান্টিবডি তৈরি হয়। ওই অ্যান্টিবডি গুলো আমাদের ব্লাড স্ট্রিমেই, যেটা আমি একটু আগেই বলছি সেটা আবার বলতেছি, স্ট্রেপ্টোকক্কাসের জন্য স্ট্রেপ্টোকক্কাসের এগেনস্টে যে অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডি গুলো ব্লাড স্ট্রিমের মধ্যেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্ম হয় এবং ফর্ম করে ব্লাডের মধ্যে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে কিডনি যেহেতু একটা ছাকন প্রক্রিয়া, সুতরাং কিডনির মধ্যে ছাকার সময় মানে ব্লাড গুলাকে ছাকার সময় ওই জায়গায় ইমিউনো কমপ্লেক্স গুলা ডিপোজিটেড হয় আমাদের গ্লোমেরুলাসের বিভিন্ন জায়গায়। ঠিক আছে, এটা বেসমেন্ট মেমব্রেনেই হয়, সাধারণত বেসমেন্ট মেমব্রেনে ডিপোজিট হয়, লাম্পি বাম্পি ডিপোজিট মনে করে দেখো। ঠিক আছে, এরা যেহেতু ব্লাড স্ট্রিমেই তৈরি হয়ে আসতেছে সুতরাং লাম্পি বাম্পি ডিপোজিট তৈরি হয়ে ওরা এখানে ইমিউনো কমপ্লেক্স হিসেবে জমা হবে, জমা হয়ে তারপর ওখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, কমপ্লিমেন্ট গুলা এসে ওখানে ড্যামেজ করবে। তার সাথে সাথে কমপ্লিমেন্টের মধ্যে C5a যেটা, এটা কিন্তু আবার নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর, তোমরা জানো যে তারা নিউট্রোফিলকে ডেকে আনে। সো নিউট্রোফিলকে ডেকে আনলে সেখানে নিউট্রোফিলও কিছু ড্যামেজ করবে এবং এখানে বেশ বড় ধরনের ড্যামেজ হবে, ড্যামেজ হয়ে সেখানে একটা তোমার সোজা কথা নেফ্রোপ্যাথি ডেভেলপ করবে।
ঠিক আছে, তাহলে এখানে যেটা হচ্ছে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি, এটাও কিন্তু স্যারেরা ধরে। ঠিক আছে, তাহলে তোমার এই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের পরে তাহলে কমপ্লিমেন্ট নিজেও ড্যামেজ করতেছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফরমেশনের মাধ্যমে, তার সাথে নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টরের মাধ্যমে সে নিউট্রোফিলকে আনতেছে, নিউট্রোফিলটা সেখানে এনজাইম রিলিজ করতেছে এবং ফ্রাস্ট্রেটেড ফ্যাগোসাইটোসিস করে। এটা তোমরা জানো যে নিউট্রোফিল কিন্তু আমাদের গ্লোমেরুলাস বেসমেন্ট মেমব্রেনের সেল বা ওইখানকার যে অ্যান্টিজেন ওগুলোকে কিন্তু খেতে পারে না, কারণ ওগুলো তো লাগানো থাকে ওই জায়গায়। তখন সে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম রিলিজ করে, এনজাইম রিলিজ করে আমাদের ওই জায়গায় ড্যামেজ করে। হ্যাঁ, তাহলে নিউট্রোফিলটা এসে এখানে ফ্যাগোসাইটোসিস অর্থাৎ গিলে খেয়ে ফেলতে পারে না দেখেই তার ভেতরের যে বিষাক্ত পদার্থ সেগুলোকেই আমাদের গ্লোমেরুলাসের মধ্যে ছেড়ে দেয়। ছেড়ে দিলে সেখানে ফ্রাস্ট্রেটেড ফ্যাগোসাইটোসিস বলে এটাকে। ছেড়ে দিলে তখন গ্লোমেরুলাসের বড় ধরনের ড্যামেজ হয়। এটাই হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রাইটিক সিনড্রোম। ঠিক আছে, খুবই সিম্পল, কিন্তু আমি এতক্ষণ নেফ্রাইটিক সিনড্রোমের যে প্যাথোজেনেসিস একটু আগে একে একে ব্যাখ্যা করছিলাম, ওই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে স্ট্রেপ্টোকক্কাসের অ্যান্টিজেন অ্যান্টিবডির কথাটা এক্সট্রা উল্লেখ করতে হয় পিএসজি এর ক্ষেত্রে। আচ্ছা, এর মধ্যে তোমার প্যাথোলজির আর কি কি কোশ্চেন যেগুলো আমাদের কার্ডে আসে, ভাইবা কার্ডে ধরে, এজিএন এর অর্থাৎ তোমার নেফ্রাইটিক সিনড্রোমের বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্লিনিক্যাল ফিচার্স কি। ঠিক আছে, তো ক্লিনিক্যাল ফিচার্স কিন্তু তোমার অলরেডি আমরা অনেকগুলো বলে ফেলছি, যেমন এখানে হাইপার টেনশনের কথাটা আমরা বলছি। ঠিক আছে, এইগুলা কিন্তু স্বাভাবিক, এগুলো আসবে। তার সাথে সাথে তুমি এখানে বলতে পারো যে পেশেন্টটার একটু এই যে আচ্ছা এগুলো আগে বলো, হাইপার টেনশন হতে পারে, পেরিঅরবিটাল ইডিমা হতে পারে, ঠিক আছে, অলিগিউরিয়া হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার মধ্যে পড়ে। এগুলো কিন্তু আবার ক্লিনিক্যাল ফিচার না, এগুলো তো তোমার ল্যাবরেটরি ফাইন্ডিংস। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হাইপার টেনশন থাকবে, পেরিঅরবিটাল ইডিমা থাকবে, অলিগিউরিয়া। পেশেন্ট আমাদের কাছে আসে যে বাচ্চা পেশাব করতেছে না, তার সাথে তার মুখ ফুলে যাচ্ছে এবং প্রেশার মাপলে দেখবা যে হাইপার টেনশন আছে তার। ঠিক আছে, এর সাথে পেশেন্টের ওই যে ফিভার থাকতে পারে, যেহেতু পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ফিভার থাকতে পারে, মেলাইস থাকতে পারে, গাম এজনেস করা, যেটা এই জিনিসগুলো থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা আমাদের কার্ড কোশ্চেন যেটা ভাইভাতে ধরে। আচ্ছা, আর এরপরে আর কার্ড কোশ্চেন কি আছে? এরপরে কার্ড কোশ্চেন হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম থেকে। আচ্ছা, এর আগে আর কিছু ছিল কিনা আমি একটু দেখে নিই। আচ্ছা, মোটামুটি এটাই নেফ্রোটিক সিনড্রোমের কাট কোশ্চেন। দেখি, নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রেও তোমাকে জিজ্ঞেস করবে যে এখানেও তিনটা তুমি প্যাথোলজিক্যাল মানে স্পেশাল ফাইন্ডিং বলো যেগুলো তুমি নেফ্রোটিকে পাও। যেমন এখানে ম্যাসিভ প্রোটিনিউরিয়া হয়, এখানে মোর দ্যান 3.5 গ্রাম পার ডে, এই হিসাবে কিন্তু এখান থেকে প্রোটিন বের হয়। এখানে আমি যদি লিখি মোর দ্যান 3.5, ঠিক আছে, গ্রাম পার ডে, এই হিসাবে কিন্তু এখান থেকে প্রোটিন বের হয়। সো এখানে ম্যাসিভ প্রোটিন এরিয়া হয় নেফ্রোটিক সিনড্রোম। হাইপো অ্যালবুমিনেমিয়া হবে স্বাভাবিক, কারণ এখানে হচ্ছে আমার এই খালি গামা গ্লোবুলিন না, অ্যালবুমিনও কমে যাবে। সুতরাং প্রোটিন যেহেতু ইউরিনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, তাহলে বডিতে হাইপো অ্যালবুমিনেমিয়া হবে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। 3 নম্বর কথা, এখানে অ্যানাসার্কা দ্যাট ইজ জেনারেলাইজড ইডিমা হবে। 4 নম্বর কথা, হাইপার কোলেস্টেরোলেমিয়া বা হাইপার লিপিডেমিয়া হবে, যেহেতু লাইপোপ্রোটিন তৈরি করতেছে লিভার। তার সাথে সাথে ওই লিপিড গুলো আবার ইউরিনের মাধ্যমে বের হয়, দ্যাট ইজ লিপিডিউরিয়া হয়। ঠিক আছে, এটা আমি এখানে লিখিনি, তাহলে একটু লিখি লিপিডিউরিয়া। এই জিনিসগুলো আমাদের কিন্তু এখানে ভাইভাতে কাট কোশ্চেন হিসেবে আসে যে নেফ্রোটিক সিনড্রোমের কয়েকটা ক্যারেক্টারিস্টিক ফিচার বলো। তাহলে ম্যাসিভ প্রোটিনিউরিয়া, হাইপোপ্রোটিনেমিয়া বা অ্যালবুমিনেমিয়া, তার সাথে হাইপারলিপিডেমিয়া, লিপিডিউরিয়া এবং অ্যানাসার্কা অর্থাৎ জেনারেলাইজড ইডিমা। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের এখানে ধরবে। আচ্ছা, নেফ্রোটিক সিনড্রোমের কজ, নেফ্রোটিক সিনড্রোমের কজ বললে তুমি এখন এই কয়েকটা বলবো, মিনিমাল চেঞ্জ ডিজিজ, মেমব্রেনাস গ্লোমেরুলোপ্যাথি বা নেফ্রাইটিস, তারপরে হচ্ছে মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, এসএলই দিয়েও হতে পারে, কারণ এসএলই দেখো নেফ্রোটিক নেফ্রাইটিক দুই ধরনের ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো এসএলই হতে পারে সেকেন্ডারি কজের মধ্যে, প্রাইমারি কজ কিন্তু এগুলোই। সেকেন্ডারি কজের মধ্যে এসএলই হতে পারে, তার সাথে বিভিন্ন ইনফেকশন হতে পারে, হ্যাঁ, তার সাথে হচ্ছে তোমার অ্যামাইলয়েডোসিস হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, এইচআইভি হতে পারে। এগুলো তোমরা বইতে পেয়ে যাবে, সেগুলো নিয়ে আমি বেশি যাচ্ছি না। তাহলে প্রাইমারি নেফ্রোটিক সিনড্রোমের কারণ এগুলো, সেকেন্ডারির কারণ এসএলই তো বলবাই, তার সাথে সাথে তোমার ডায়াবেটিস মেলাইটাস, অ্যামাইলয়েডোসিস, তারপরে বিভিন্ন ইনফেকশনস হতে পারে, তারপরে ম্যালিগন্যান্ট ডিজিজ হতে পারে, ড্রাগস হতে পারে, এরকম বিভিন্ন কিছু হতে পারে।
এখান থেকে আর খুব বেশি কোশ্চেন ধরে না। মিনিমাল চেঞ্জ ডিজিজটা তোমরা পেডিয়াট্রিক্সে গিয়ে এটা ইম্পর্টেন্টলি পড়তে হবে, এখন আর অত বেশি পড়ার দরকার নেই। আর আচ্ছা, ইউরিনারি ফাইন্ডিংস অফ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা একটা কার্ডের কোশ্চেন, ভাইবা কার্ডে এটা থাকে। সো ইউরিনারি ফাইন্ডিংস এর মধ্যে কি কি আছে? ইউরিনারি ফাইন্ডিংস এর মধ্যে নরমালি তুমি যদি এক কথায় বলো তাহলে কি পাবা? হেমাচুরিয়া পাবা, অর্থাৎ আর তুমি পাস্তেল পাবা, সরি আরবিসি কাস্ট পাবা। হেমাচুরিয়া মানে আরবিসি কাস্ট পাবা ইউরিনে, পাস্তেল পাবা ইউরিনে বা নিউট্রোফিল পাবা, এবং প্রোটিনিউরিয়া পাবা। এই হচ্ছে মেইন ফাইন্ডিংস। বাট একটু সুন্দর করে বলো, ফিজিক্যাল ইউরিনটা দেখতে কেমন হবে? ইউরিনটা দেখতে দেখা যাচ্ছে তার ভলিউমটা কম হবে, যেহেতু অলিভ ইউরিয়া আছে তাহলে ভলিউম কম হবে, এবং কম ইউরিন যখন পাস করে তখন কিন্তু সেটা হাই কালার্ড ইউরিন হয়, তাহলে হাই কালার্ড কম ইউরিন পাস করবে, এবং সেটার স্পেসিফিক গ্র্যাভিটিও কিন্তু বেশি হবে, কারণ যেহেতু কম ইউরিন পাস করতেছে সুতরাং স্পেসিফিক গ্র্যাভিটি, কালার এগুলো হাই হবে। কেমিক্যাল যদি বলো সেই ক্ষেত্রে এখানে অ্যালবুমিন তুমি পজিটিভ পাবে, তবে অত বেশি না। এই নেফ্রোটিকে যেমন অনেক বেশি পাই, নেফ্রাইটিকে কিন্তু অল্প প্রোটিন ইউরিয়া হয়, ঠিক আছে, 1+ বা 2+ প্রোটিন ইউরিয়া হয়। আচ্ছা, আর মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এর মধ্যে তুমি এবার বলো হেমাচুরিয়া, দ্যাট ইজ আরবিসি পাবা, আরবিসি কাস্ট পাবা, ঠিক আছে। তারপর এপিথেলিয়াল সেল তো পাই, পাস্তেল পাবা, আর অর্গানিজম সাধারণত এখানে থাকে, ঠিক আছে। এই মোটামুটি এজিয়ান আর নেফ্রোটিক সিনড্রোমের পার্থক্য কি, এখন তোমরা এই জিনিসটা নিজের মতো সুন্দর করে বলতে পারবে আশা করি, কারণ এই দুটার পার্থক্য এখন আর আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না, যে এই দুটার পার্থক্যটা আমরা কিভাবে মনে রাখবো বা কিভাবে অ্যাকচুয়ালি প্যাথোজেনেসিস আলাদা, এগুলো মনে রাখা এখন কোনো বিষয় না। সো তারপর একটু বলি যে নেফ্রোটিক সিনড্রোমটা সাধারণত আস্তে আস্তে হয়, আর নেফ্রাইটিক সিনড্রোমটা খুব দ্রুত হয়, সাডেন অনসেট হয়, ঠিক আছে। নেফ্রোটিক সিনড্রোমে দেখো অ্যানাসার্কা থাকে, জেনারেলাইজড ইডিমা, বাট নেফ্রাইটিকে সাধারণত পেরিঅরবিটাল ইডিমা থাকে, মানে টোটাল ইয়েতে থাকে না, ঠিক আছে, ফেশিয়াল ইডিমাটা বেশি থাকে। আচ্ছা, নেফ্রোটিক সিনড্রোমে কোনো প্রিভিয়াস ইনফেকশনের হিস্ট্রি থাকে না, ঠিক আছে, বাট নেফ্রাইটিক সিনড্রোমে কিন্তু এই যে পোস্ট স্ট্রেপ্টোকক্কালের ক্ষেত্রে ইনফেকশনের একটা হিস্ট্রি থাকতে পারে। আচ্ছা, এরপরে আসো তোমার তাহলে মোটামুটি আমরা অনসেট জানলাম, কিভাবে হচ্ছে সেটা জানলাম, প্যাথোজেনেসিসটা একটু বললো যে নেফ্রাইটিকে কমপ্লিমেন্ট মেডিয়েটেড, নিউট্রোফিল মেডিয়েটেড ড্যামেজ, আর এখানে সাইটোকাইন টি সেল মেডিয়েটেড ড্যামেজ, এখানে লার্জ ড্যামেজ, এখানে স্মল ড্যামেজ, ঠিক আছে। তাহলে প্যাথোজেনেসিস থেকে পার্থক্য আমরা পারি, তার সাথে কোনটা ইনফেকশন দিয়ে হচ্ছে সেটা পারি, তার সাথে কোনটায় কি ধরনের এডিমা হচ্ছে সেটা আমরা পারি, হ্যাঁ। আর ইউরিন কালার দেখো, ইউরিন কালার এজিএন এর ক্ষেত্রে একটু হাই কালার হয়, বাট নেফ্রোটিকের ক্ষেত্রে নর্মাল কালার থাকে। ল্যাবরেটরি ফাইন্ডিংসে আসো, প্রোটিন ইউরিয়া কিন্তু দুটাতেই থাকবে, বাট নেফ্রোটিকে কম থাকবে, মাইল্ড টু মডারেট, বাট নেফ্রাইটিকে কম থাকে, আর নেফ্রোটিকে হচ্ছে একদম মেসিভ প্রোটিন ইউরিয়া 3.5 গ্রাম পার ডে বেশি থাকে। 3.5 গ্রামটা কিন্তু মনে রাখতে হবে। হেমাচুরিয়া, হেমাচুরিয়া হচ্ছে এই নেফ্রাইটিকে বেশি থাকবে, এখানে কম থাকবে, ঠিক আছে, এটা তুমি এই চার্টটা দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, এরপর আসা হচ্ছে তোমার আরবিসি কাস্ট, আমি আমি এই সিরিয়ালি আসি, যে হেমাচুরিয়া হলো, তারপর আরবিসি কাস্ট, আরবিসি কাস্ট তুমি এখানে পাবা, এখানে পাবা না, ঠিক আছে। এখানে তুমি নিউট্রোফিল পাস্তেল পাবা, যেটা এখানে পাবা না। আবার এখানে প্রোটিনের জন্য তুমি হাইলিন কাস্ট পাবা, যেটা তুমি আবার এখানে পাবা না। এখানে প্রোটিন বের হয় যার জন্য এখানে হাইলিন কাস্ট তৈরি হয়, এখানে কোনো হাইলিন কাস্ট থাকে না, হ্যাঁ, তোমার নেফ্রাইটিক সিনড্রোমের ক্ষেত্রে। আচ্ছা, আর আর কি, আর হচ্ছে তোমার আচ্ছা এগুলা আসে এবার, যে হাইপার কোয়াগুলেবল স্টেট, এটা নেফ্রোটিকে তৈরি হয়, এখানে তৈরি হবে না। হাইপার কোলেস্টেরোলেমিয়া বা লিপিডিউরিয়া, এগুলো নেফ্রোটিকে থাকবে, এখানে এগুলো থাকবে না। হাইপোগামাগ্লোবিলুনেমিয়া, এটা নেফ্রোটিকে থাকবে, এখানে থাকবে না, ঠিক আছে। এই মোটামুটি, তো তুমি যদি এই টোটাল জিনিসটা মনে রাখতে পারো তাহলে তুমি প্যাথোজেনেসিসও জানবা, ফিচার গুলাও জানবা, পার্থক্যও জানবা। তো এই বেসিকটাই কিন্তু আমার দেওয়ার উদ্দেশ্য ছিল, কারণ এই জিনিসগুলো আমরা বেশিরভাগ সময় মুখস্থ করি, পরীক্ষার হলে গিয়ে ভুলে যাই বা কনফিউজড হয়ে যাই, যার জন্য প্যাথোজেনেসিসটা আমরা যদি জানি শুরু থেকে, তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য এটা কোনো ব্যাপারই হবে। আচ্ছা, আর কার্ড কোশ্চেনের মধ্যে আরেকটা কার্ড কোশ্চেন আছে, সেটা হচ্ছে ইউটিআই কেন ফিমেলদের জন্য মোর কমন, ঠিক আছে। এই কার্ড কোশ্চেনটা আমি পরে আসতেছি, তার আগে একটা জিনিস একটু পড়াই নিই, যে এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট স্ট্রোক বা হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করতে পারে কিনা, উত্তর হচ্ছে পারে, যেহেতু হাইপার কোয়াগুলেবল স্টেট, এখানে প্রোটিন সি প্রোটিন এস বের হয়ে যাচ্ছে, যার জন্য ব্লাডের মধ্যে ক্লট হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, সেই জন্য স্ট্রোক বা এমআই নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে।
বা লিপিড অ্যাবনরমালিটি নিয়ে প্রেজেন্ট করতে পারে কিনা, অবশ্যই প্রেজেন্ট করতে পারে নেফ্রোটিক সিনড্রোমটা, ঠিক আছে। আর ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করতে পারে কিনা, অবশ্যই পারে। নেফ্রোটিক সিনড্রোমে এই যে আমার হাইপোগামাগ্লোবিউলিনেমিয়া, অর্থাৎ আমার অ্যান্টিবডি বের হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রোটেক্টিভ প্রোটিন গুলো ইউরিনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের বডিতে ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। সুতরাং এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে নেফ্রোটিক সিনড্রোম আর নেফ্রেটিক সিনড্রোমের একটা ইম্পর্টেন্ট পার্থক্য এটা। এবং শুধু পার্থক্য না, আমি বলতে চাচ্ছি যে ক্লিনিক্যাল কোরিলেশনটা, স্পেশালি নেফ্রোটিক সিনড্রোমে ক্লিনিক্যাল কোরিলেশন কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা আমি এতক্ষণ বললাম। তো এবার আসি আজকের লাস্ট টপিক। আজকের ক্লাসটা বেশ বড়, কারণ এখানে আমি অ্যাকচুয়ালি শুরু থেকে একদম ইন্টিগ্রেটেডলি অ্যানাটমি ফিজিওলজি থেকে প্যাথোলজিতে এসেছি, সুতরাং এখানে একটু সময় লাগবে। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি সেভ করে, আর তারপরে হচ্ছে আমি এটা নতুন ভাবে একটু লিখতেছি। সেটা হচ্ছে আমার ইউটিআই কেন ফিমেলদের ক্ষেত্রে মোর কমন, এই কোশ্চেনটা তুমি সারা জীবন ফেস করবা, সুতরাং আমি আজকে লিখে দিচ্ছি, এইটাই পড়বা সারা জীবন। ইউটিআই ওয়াই মোর কমন ইন ফিমেল, ফিমেলদের ক্ষেত্রে কেন মোর কমন। 1 নম্বর কারণ হচ্ছে শর্টার ইউরেথ্রা। আমি এটা একদম শুরু থেকে এখন পর্যন্ত যা যা পাইছি সবকিছু লিখতেছি, অনেকগুলো পয়েন্ট লিখতে। শর্টার ইউরেথ্রা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্লোজ প্রক্সিমিটি টু অ্যানাস। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে urethral trauma during intercourse. আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার টেন্ডেন্সি টু হোল্ড মিকচুরেশন। আমি একটু সিরিয়ালি লেখার চেষ্টা করতেছি। টেন্ডেন্সি টু হোল্ড মিকচুরেশন, প্রস্রাব ধরে রাখার টেন্ডেন্সি। আচ্ছা, 5 নম্বর হচ্ছে আচ্ছা শর্টার এইটা। এরপরে হচ্ছে আমাদের অ্যাবসেন্স অফ, আচ্ছা না অ্যাবসেন্স না, প্রেজেন্স অফ ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কিন্তু ইনফেকশনকে প্রলিফারেট করতে সাহায্য করে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাবসেন্স অফ প্রোস্টেটিক ফ্লুইড, কারণ প্রোস্টেটিক ফ্লুইডের মধ্যে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে। প্রোস্টেটিক ফ্লুইড এটা কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, সেই জন্য অ্যান্টি। তো তাহলে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ইউটিআই কেন ফিমেলদের জন্য মোর কমন, কারণ হচ্ছে এইটা, এবং এটাই তোমরা সারা জীবন পড়বা যে ইউটিআই এই কারণে ফিমেলদের ক্ষেত্রে মোর কমন। এটা প্যাথোলজির কার্ড কোশ্চেন, ভাইভাতে এটা আসে, রিটেনেও আসে, আবার এই জিনিস আমরা মাইক্রোবায়োলজিতেও পড়বো, তার সাথে মেডিসিনে উঠেও আমরা এই জিনিস আবার পড়বো, অ্যানাটমিতে আমরা এই জিনিস পড়েছিলাম, ঠিক আছে। তো এই জিনিসটা সারা জীবন লাগে, এবং এই জিনিসটা পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রেও লাগতে পারে তোমার এন্ট্রান্স পরীক্ষাতে। তো সব মিলে এই কোশ্চেন গুলা কিন্তু এখান থেকে ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো তাহলে দেখো আমরা আজকে একটা ইন্টিগ্রেটেড ক্লাস করলাম, যার জন্য ক্লাসটা বেশ বড় হয়ে গিয়েছে। তো তারপর আমরা ইন্টিগ্রেটেড করার জন্য কিন্তু ওই শুরু থেকে শেষ পর্যন্ত গ্লোমেরুলার ডিজিজ গুলা মোটামুটি বুঝতে পেরেছি, এবং তার সাথে সাথে আমরা কিন্তু তোমার কোশ্চেন অ্যান্সার গুলো মোটামুটি একটু বুঝতে পারছি যে আমাদের কার্ডে কি ধরনের কোশ্চেন করা হয়, মানে ভাইভাতে অ্যাকচুয়ালি ভাইভাতে কি ধরনের কোশ্চেন করা হয় সেটা আমরা দেখেছি। আর এর বাহিরে আর কোনো কোশ্চেন আমার জানা মতে কার্ডে নাই, ঠিক আছে, গ্লোমেরুলার ডিজিজ থেকে এই কয়েকটা কোশ্চেনই থাকে। তো মোটামুটি তোমরা তো রিটেনের জন্য গাইড থেকে পড়ো, ভাইবার জন্য পড়ো, বাট এই বেসিক গুলো তোমাদের জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমি আজকে তোমাদের একটু জানানোর চেষ্টা করেছি। এছাড়া গ্লোমেরুলার মেমব্রেন ডিজিজের মধ্যে লাইক ডায়াবেটিক গ্লোমেরুলোপ্যাথি বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এটা কিন্তু বেশ কমন একটা ডিজিজ, বাট এটা তোমাদের লেভেলে অত বেশি লাগে না। তো এই সকল ক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি তোমার ওই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের, যেমন ডায়াবেটিক নেফ্রোপ্যাথির কথা যদি আমি বলি, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের নন এনজাইমেটিক গ্লাইকোজাইলেশন হয়। নন এনজাইমেটিক গ্লাইকোজাইলেশন হলে ওই জায়গায় গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের ড্যামেজ হয়, আলটিমেটলি ওই জায়গায় হচ্ছে তোমার
মানে নেফ্রোপ্যাথি ডেভেলপ করে, সোজা কথা। ঠিক আছে, এইটা এখান থেকে একটুখানি মনে রাখো যে ডায়াবেটিসের ক্ষেত্রে তাহলে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের নন এনজাইমেটিক গ্লাইকোসাইলেশন, জাস্ট এইটুকুই মনে রাখো, যার জন্য এখানে নেফ্রোপ্যাথি হয়। ঠিক আছে। আর এখানে কিন্তু ইমিউনো কমপ্লেক্স টমপ্লেক্স এগুলো অত ফরমেশন হয় না, যেগুলো অন্যান্য ডিজিজে হয়। ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। আর এই ক্ষেত্রে আমরা মাইক্রো অ্যালবুমিনেমিয়া পাই, অর্থাৎ খুব অল্প পরিমাণ অ্যালবুমিন পাস করে, যেটা হচ্ছে আর্লিয়েস্ট সাইন অফ ডায়াবেটিক গ্লোমেরুলোপ্যাথি। মাইক্রো অ্যালবুমিনেমিয়া এটা হচ্ছে আর্লিয়েস্ট সাইন অফ তোমার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ঠিক আছে। এর সাথে সাথে কিছু হেরিডিটারি গ্লোমেরুলার ডিজিজ আছে, যেমন অ্যালপোর্ট সিনড্রোম। অ্যালপোর্ট সিনড্রোম কিন্তু হেরিডিটারি একটা গ্লোমেরুলার ডিজিজ, যেখানে আমার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের কোলাজেন গুলা ঠিকমতো সিনথেসিস হয় না, যার জন্য একই টাইপের ফিচার আমরা এখানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ পাই। ঠিক আছে। আর ক্রনিক গ্লোমেরুলোপ্যাথিস কিছু আছে, যেগুলো ঠিক অ্যাকিউট ভাবে প্রেজেন্ট করে না, ক্রনিক ভাবে প্রেজেন্ট করে। তো তাহলে যেটুকু পড়ালাম এর বাইরে খালি ডায়াবেটিকটা একটু মনে রাখো, যেখানে বেসমেন্ট মেমব্রেনের নন এনজাইমেটিক গ্লাইকোজাইলেশন হয়। আর হেরিডিটারি গ্লোমেরুলার ডিজিজ কি আছে, অ্যালপোর্ট সিনড্রোম, যেখানে বেসমেন্ট মেমব্রেনটা ঠিকমতো তৈরি হয়। তো তাহলে আশা করি গ্লোমেরুলার ডিজিজের বেসিক নিয়ে আর কারো সমস্যা হবে না। নেফ্রোটিক তো আমরা মোটামুটি পারি, বাট আজকে আমরা বেসিক সহ একটু জানলাম, যেটা আমাদের সারা জীবনের পাথেয় হিসেবে থাকবে। এবং তার সাথে সাথে আমরা ভাইবা রিটার্ন সব জায়গায় ভালোভাবে বুঝে অ্যান্সার করতে পারবো, এবং ভাইবাতে পেঁচায় কোশ্চেন করলেও আমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। তো আজকের এই বড় ক্লাসটা সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা টিউবিউলার ডিজিজ সম্পর্কে পড়বো, দ্যাট ইজ মানে কিডনির, আজকে তো গ্লোমেরুলাস পড়লাম, গ্লোমেরুলাসের পরের অংশ যেটা টিউবিউলার ডিজিজ, টিউবিউলার ডিজিজ নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।